আর সবাইকে সেন্ট্রালি মিউট করে দেন। ওকে ম্যাম। ওকে, ওকে। আমাদের আজকের ক্লাস মিহা এটা হচ্ছে গিয়ে লাইভে দিয়ে দেন, ওদের হ্যাঁ ব্যাচে র্যাপিড রিভিশন ব্যাচে লাইভে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি লাইভ রেকর্ড দিয়ে দিচ্ছি, আপনি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এই ক্লাসটা র্যাপিড রিভিশন ব্যাচে লাইভও থাকবে, রেকর্ডও যাবে, সো আপনাদের জন্য টেনশন নাই। আর বাকি যারা আছেন অন্যান্য ব্যাচে তাদের 2টা ক্লাস অলরেডি রেকর্ড আর লিংক আপলোড দেওয়া আছে, আপনারা এই ক্লাসটা খালি কানে হেডফোন দিয়ে শোনেন। আই থিংক আপনাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারিয়া আফরিন আপনাদের সামনে নিয়ে আসলাম ইনফেকশাস ডিজিজ ইন এ নাটশেল। মানে এখন এটাকে একদম ছোট্ট করে চকলেট বানায় খাওয়াই দিব, লাইক রসগোল্লার মতো। তাহলে আজকে চলে আসি, আমি কর্মরত আছি শিকদার মেডিকেল কলেজের গুলশান ব্রাঞ্চে কনসালটেন্ট হিসাবে। আর আপনাদের কাছে আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছি আপনাদের এফসিপিএস পার্ট 1 জেনেসিস গাইনি উইং এর কোঅর্ডিনেটর। আর কিছুই আমার পরিচয় না, বাকিটা আপনাদের সব। আজকের ক্লাসটা যারা করতেছেন, যারা বই নিয়ে আসছেন, তাদের জন্য আমি অবশ্যই হচ্ছে গিয়ে যে বইয়ের চ্যাপ্টার বলবো। বইয়ের চ্যাপ্টার গুলোর মধ্যে প্রথম দেখবেন, এই শিরে এটা দেওয়া মাত্র এটা চলে আসে রেকর্ডিং। একটু দাঁড়ান, 1টা মিনিট, শুরুতে একটু কষ্ট হয়ে গেল আপনাদের, একটু দাঁড়াবেন। হ্যাঁ, আজকের এই ক্লাসটার মধ্যে যে চ্যাপ্টার গুলো আপনাদের থাকবে, তার মধ্যে আপনাদের 3টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গাইনি দত্তের 1 নাম্বার হচ্ছে পেলভিক ইনফেকশন চ্যাপ্টার 11, 2 নাম্বার হচ্ছে চ্যাপ্টার 12 সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং 3 নাম্বার হচ্ছে অবস দত্তের চ্যাপ্টার 20 280 পেজ, এটা 10th এডিশনে 280 থেকে 291 পেজ। এইগুলা হচ্ছে আপনাদের শীটে ইনফেকশনস ইন প্রেগন্যান্সি নামে দেওয়া আছে। এবং আস্তে আস্তে আমরা যখন যাব তখন আমি কিন্তু বইয়ের পাতা বা শীটের পাতা দেখাইতে বিশ্বাস করি না। কিছু কিছু বইয়ের পাতা আসবে, আমি আপনাদেরকে বলবো এটার স্ক্রিনশট নিতে। আমার প্রত্যেকটা স্লাইড আমার নিজস্ব হাতে তৈরি করা, তো আপনারা খাতা কলম নিয়ে বসে যান, নো ওয়ারিস। আর বাকি চ্যাপ্টার গুলা কি পড়া লাগবে? আচ্ছা, আমারটা দেখা যাচ্ছে না? সবাই একটু আমাকে একটা মেসেজে পাঠান তো, মিহা দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। ওকে আপু, আপনি আবার একটু কষ্ট করে জয়েন হন, আপনার হচ্ছে নেটে প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে দেখেন, আমাদের প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার 11, 12 আর এই চ্যাপ্টার 20। তাহলে কি 13 পড়বো না? 13-র মধ্যে শুধুমাত্র আপনার পড়তে হবে ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, আর হচ্ছে ব্যাকটেরিয়াল ডিফারেন্সিয়েশন অফ ডিফারেন্ট ব্যাকটেরিয়াল ডিজিজ। আপনাদের জন্য আজকে অনেক মজার মজার জিনিস ওয়েট করতেছে। প্রথমেই আসেন ডিফেন্স। ডিফেন্স ইজ বেস্ট অফেন্স। আচ্ছা, যাই হোক, ডিফেন্স মেকানিজম অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আমরা জানি যে আমাদের অনেকগুলা ডিফেন্স আছে। এর মধ্যে 2টা ডিফেন্স আমি আপনাদেরকে পরীক্ষার আগে দেখে যাইতে বলবো। একটা হচ্ছে ভেজাইনাল ডিফেন্স, আর একটা হচ্ছে টিউবাল ডিফেন্স। টিউবাল ডিফেন্সে কিছু দেখবেন না, জাস্ট খালি দেখবেন এটা ফিজিওলজিক্যাল অ্যাকশন, যে প্লিকাটা থাকে সে টুয়ার্ডস ইউট্রাস, তার হচ্ছে গিয়ে যে একটা সিলিয়ারি মুভমেন্ট থাকে, এটাই হচ্ছে ডিফেন্স। আর সিলিয়া থাকাটাই একটা হচ্ছে গিয়ে অ্যানাটমিক ডিফেন্স অফ টিউব। ওটাতে আমি যাব না এখানে। আপু, ডিফেন্স অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট হচ্ছে আপনাদের 11 নম্বর চ্যাপ্টার গাইনি দত্তে আছে, এই একটাই আছে যেটাতে আমি কোনো রেফারেন্স দিচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে ভেজাইনাল ডিফেন্স। এখানে রেফারেন্স দেওয়ার না কারণ হচ্ছে এটা আমি জেফকোড থেকে হচ্ছে গিয়ে যে একটু একটা লাইন বলবো। সেটা হচ্ছে, প্রথম কথা, ভেজাইনাল ডিফেন্সের 2টা ভাগ আছে, একটা অ্যানাটমিক, একটা ফিজিওলজিক। ফিজিওলজিকটা মেইনটেইন হয় পুরাটাই হচ্ছে গিয়ে যে হরমোন স্ট্রোজেন দ্বারা। এবং হরমোন স্ট্রোজেন কি করে? হরমোন স্ট্রোজেন আসলে অ্যানাটমিক ডিফেন্সটা মেইনটেইন করে। বাট অ্যাজ ইউ নো, আমাদের বডিতে যদি ভেজাইনাল ডিফেন্স একটা ডিফেন্ট এসবিএ তে আসে, তাহলে আপনারা বলবেন মোস্ট ইম্পর্টেন্ট ভেজাইনাল ডিফেন্স হচ্ছে ডডালাইন ব্যাসিলি। ভ্যাজাইনাটাকে আমরা আরেক নামে চিনি, তার নাম হচ্ছে ইন্ট্রাঅয়টাস। তাহলে হচ্ছে গিয়ে যে ভেজাইনাল ডিফেন্সটা হচ্ছে ডডালাইন ব্যাসিলি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট ইট ইজ এ অ্যানাটমিক ডিফেন্স। ইট ইজ অ্যান অ্যানাটমিক ডিফেন্স। আর যদিও ডডালাইন ব্যাসিলিকে এস্ট্রোজেন মেইনটেইন করে, তাও ডডালাইন ব্যাসিলি না থাকলে কোনো ডিফেন্স থাকবে না। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিফেন্স। আপনাদেরকে একটাই কথা, ভ্যাজাইনাল ডিফেন্স যদি এসবিএ তে আসে, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? ডডালাইন ব্যাসিলি বা ল্যাক্টোব্যাসিলাস বা ডডালাইন ব্যাসিলি। এস্ট্রোজেন থাকলেও এটা অ্যান্সার হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। বাকি যে 3টা ডিফেন্স আছে আর এই যে ফিজিওলজিক ডিফেন্স আছে, এগুলো এমসিকিউ তে ট্রু হবে। যদি ডডালাইন ব্যাসিলি না থাকে অপশনে, তখন আপনারা এস্ট্রোজেনের জন্য যাবেন। এইটুকুনি হচ্ছে এখানকার ডিফেন্স কথা। আসার সময় দেখবেন যে এটা ওয়াল দিছে কিনা, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল, কারণ অনেক সময় দেখা যায় অ্যাপোজিশন অফ অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভালভার ল্যাবিয়া মাইনোরা এগুলা থাকে। সো ওগুলা হচ্ছে গিয়ে যে একটু দেখে তারপর অ্যান্সার দিবেন। ভালভার ডিফেন্স আর ভেজাইনাল ডিফেন্স কাইন্ড অফ কাছাকাছি। আচ্ছা, এখন চলে আসেন আপনাদের নেক্সট।
নেক্সট হচ্ছে কমন সেল অফ ভেজাইনা। এইটাতে অবশ্যই আপনাদের একটা কোশ্চেন ঘুরায় হোক পেঁচায় হোক আসবে। নর্মাল পিএইচ কিন্তু এই কমন সেল অফ ভেজাইনা ল্যাক্টোব্যাসিলাস এবং এস্ট্রোজেন মেইনটেইন করে। ল্যাক্টোব্যাসিলাস ইকোলাই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই এরা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কমন সেল অফ ভেজাইনা। ল্যাক্টোব্যাসিলাস আসে হচ্ছে ইন্টেস্টাইন থেকে, ইকোলাই আসে ইন্টেস্টাইন থেকে। তাহলে আপনাকে জানতে হবে বেসিক থেকে যে কোনখান থেকে আমাদের ল্যাক্টোব্যাসিলাস ইকোলাই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আসতেছে, মানে ওরা যে আমার ভেজাইনাতে আছে ওরা আসলে আসে কোত্থেকে, এইটা আপনাদেরকে মাস্ট জানতে হবে এবং এটা বেসিকে আছে। আর সাথে আপনাদের কি জানতে হবে, সাথে আপনাদের আরো 3টা জিনিস জানতে হবে। ব্যাকটেরয়েড ফ্রেজিলিস যেটা ইন্টেস্টাইন থেকে আসে, কর্নিব্যাকটেরিয়াম এন্ড ক্যান্ডিডা অ্যালবিকান্স এরাও কোত্থেকে আসে। কারণ কি এরা কিন্তু ভেজাইনাতে, এখন আপু আপনি বলতেছেন আসে থাকে ভেজাইনাতে, বেসিক্যালি আপু এরা ভেজাইনাতে এরা যে ইন্টেস্টাইনে থাকে, এরা যখন ভেজাইনাতে আসে এরা প্যাথোজেনিক হয় না। এদের 2টা কমন সেল থাকে, একটা হচ্ছে ভেজাইনার জন্য তৈরি হয়, একটা ইন্টেস্টাইনের জন্য তৈরি হয়। যারা ভেজাইনার জন্য তৈরি হয় যখন তারা পরিবেশ পায় তখন তারা মাইগ্রেট করে ভেজাইনাতে চলে আসে। যেমন অনেকে হচ্ছে আমরা মাইগ্রেট করি ইন্ডিয়াতে যাই বা আমরা আমেরিকায় যাই বা আমরা কানাডায় যাই, সেরকম যে আমাদের ভিসা আছে, সো দে হ্যাভ গট দা ভিসা। সো এইটা হচ্ছে গিয়ে যে এই কারণে ওরা ওরা কিন্তু এদের উৎপত্তিটা মানে তারা হচ্ছে নিউলি ইমিগ্রেন্ট আর কি, তাদের উৎপত্তিটা হচ্ছে ইন্টেস্টাইনে। তো কাদের কাদের উৎপত্তি কোথায় আছে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসটা আমি শিওর না, বাকি দুটা হচ্ছে ইন্টেস্টাইনে এটা আমি জানি, ব্যাকটেরিয়া ফ্যাজিলিস ইন্টেস্টাইনে এটা আমি জানি। বাকিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরয়েডের উৎপত্তি আপনি পাবেন না, ক্যান্ডিডা অ্যালবিকান্সেরও না পাওয়ার সম্ভাবনাই আছে। খুব ভেজাইনাতেই এই ভ্যারাইটিটা থাকে, বাট এর পুরো বডিতেই হচ্ছে কোনো না কোনো খারাপ জিনিসপত্র আছে, স্কিনেও আছে, মানে মাউথেও আছে। ওই যে বাচ্চাদের মাউথে যে ক্যান্ডিডা থাকে, ওরাল থ্রাশ, ওটা দিয়ে মায়ের হচ্ছে গিয়ে যে ব্রেস্টে নিপলে ইনফেকশন হয় যদি অ্যাব্রাডেড নিপল থাকে। তো এই জায়গাগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আর পড়াপড়ির কিছু নাই, আপনারা জেনে নিলেন। এটা হচ্ছে লেগ পুলিং বলি আমি এখন। লেগ পুলিং মানে ল্যাক্টোব্যাসিলাস ইকোলাই আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে ভেজাইনাল কমন সেল, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা মনে রাখেন। আর এখানে যদি মনে রাখতে চান তাহলে বিসিসি, ঠিক আছে, ব্যাকটেরয়েড ফ্রেজেলিস, কর্নিব্যাকটেরিয়াম এন্ড ক্যান্ডিডা অ্যালবিকান। এরপরে তো আর কিছুই মনে রাখার নাই। ভেজাইনা, স্কিন, নোজ, এই 3টা তো মাস্ট জানবেন, সাথে ইউরেথ্রা আর ইন্টেস্টাইনের কমন সলটা জেনে যাবেন। এখন চলে আসেন, এখন থেকে আপনারা যারা যারা আছেন স্ক্রিনশট শুরু করেন। আক্রমণ, ঠিক আছে, স্ক্রিনশট শুরু করেন, বিকজ এখন থেকে প্রত্যেকটা স্লাইড হচ্ছে গিয়ে যে কোশ্চেনের স্লাইড। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আমাদের একটা ভেজাইনাল কমন সেল, যদিও স্টাফাইলোকক্কাস অরিয়াসকে আমরা ভেজাইনাল কমন সেল হিসাবে সেভাবে পাই না। এই যে এখানে দেওয়া আছে, এই যে ভেরিয়াস গ্রাম নেগেটিভ রডসের এখানে দেওয়া আছে, কিন্তু আমরা পাই না, স্ট্রেপ্টোকক্কায় পাই। তাও হচ্ছে গিয়ে যে আমি এটা দিয়ে এটার হচ্ছে নিচে লিখছি, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস কি কি করে? এক নাম্বার হচ্ছে পিউপিরিয়াল সেপসিস করে, নিউনেটাল মেনিনজাইটিস করে। পিউপিরিয়াল সেপসিসের 2টা কিন্তু আছে, আমি কিছুক্ষণ পরে ওই স্লাইডের কিন্তুটাতে আপনাকে উঠাই দিব। নিউনেটাল মেনিনজাইটিস আরো অনেকে করে, কিন্তু আপনাদের শুধু লাগবে যে নিউনেটাল মেনিনজাইটিসের একটা আপু বলছে যে নিউনেটাল মেনিনজাইটিস করে আপু, নিউনেট এজে কোনটা করে, স্কুল গোয়িং এজে কোনটা করে। বেসিক্যালি আপু এইটার কোশ্চেন কখনো নিউনেটাল মেনিনজাইটিস স্কুল গোয়িং এজে কেকা করা হবে না, কারণ স্কুল গোয়িং এজে নিউনেট থাকে না। বেসিক্যালি বাচ্চাদের, চাইল্ডদের কিছু ডিফারেন্স আছে, চাইল্ডদের কে কে হচ্ছে মেনিনজাইটিস করে। তা আপনাদের এত কিছু জানতে হবে না, ওটা লেঞ্জের ছকে দেওয়া আছে, সাফিয়া দিয়ে দিবে আপনাদেরকে, সাফিয়া খুব সুন্দর দিয়েও দিছে। সো এটা শুধু নিউনেটটুকুনো আপনাদেরকে জানতে হবে, যেটা আমি আজকে বলে দিব। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসে পিউপিরিয়াল সেপসিস যেটা করে সেটা হচ্ছে কি যে পিউপিরিয়াল সেপসিসটা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস করবে। এর আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে, এর ওয়ান অফ দ্য ভ্যারাইটি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালিকটি, এবং সে নিউনেটাল মেনিনজাইটিস করে। তাইলে এসএমসি রোডসালাইন, তার মানে সেপসিস এন্ড মেনিনজাইটিস হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস করে। ওকে, এখন আসেন আরেকটা কি, স্টাফাইলোকক্কাস অরিয়াস কেন এত একটা প্রাধান্য দেই, কারণ টেম্পোন ইউজ করলে টক্সিক শক সিনড্রোম হয়। সো এই জন্য এইটা আমাদের সব আদ্যপান্ত আমাদের স্টাফাইলোকক্কাস অরিয়াস থেকে জানতে হয়, যে স্টাফাইলোকক্কাস গ্রাম নেগেটিভ কিনা, এটা কোয়াগুলেস পজিটিভ না নেগেটিভ, এটা কি টাইপের ব্যাকটেরিয়া, এটাকে হচ্ছে গিয়ে যে গ্রাম পজিটিভ টাইপের ব্যাকটেরিয়া হলে এর শেপ কিরকম, এ কোথায় থাকে, এ আর কি কি ডিজিজ করতে পারে, এবং এর ভিরুলেন্স ফ্যাক্টর কি, এগুলো আপনাদের বেসিকের পড়া, আমি জাস্ট খালি ধরায় দিলাম। এটা আপনারা বেসিক থেকে পড়বেন, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা হচ্ছে, অ্যাকর্ডিং টু কামাল ভাই আর আমি, কামাল ভাই সবসময় খুব মজা করে কথা বলেন,
কামাল ভাই বলছেন ইউটিআই ইকোলাই দুটো হচ্ছে সমার্থক শব্দ। এই ইউটিআই আর ইকোলাই নিয়ে আপনাদের অনেক প্যাচাই লেগে গেছে। তো এই প্যাচাই কি সমস্যা হয়েছে তার আগে জানাই দেই, ইকোলাইটা আমাদের কিন্তু ভেজাইনাল কমন সাল, এবং সেই ভেজাইনাল কমন সাল যেহেতু ইকোলাই, সে সুন্দর করে মাইগ্রেট হয়ে ইউরোপ সাথে যে ইউটিআই করতে পারে এবং নিউনেটাল সেপসিস করে। মজার ব্যাপার হচ্ছে আপনারা হয়তো জানতে পারেন যে নিউনেটাল মেনিনজাইটিসও ইকোলাই করে। তাহলে সেপসিসটাকে কেন আমি এত গুরুত্ব দিয়ে ইকোলাই বলতেছি, মেনিনজাইটিসটাকে কেন বলতেছি না? কারণ আপু, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস যখন অ্যাটাক করে তখন সে নিউনেটের মেনিনজেসকেই আগে অ্যাটাক করে, কিন্তু ইকোলাই যখন অ্যাটাক করে তখন সে সাধারণত সেপ্টিসেমিয়া করতে পছন্দ করে বেশি। তাই ইকোলাই যদিও মেনিনজেসকে অ্যাটাক করলে নিউনেটাল মেনিনজাইটিস হয়ে যায়, কিন্তু এর আগে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নিউনেটাল মেনিনজাইটিসে আপার হ্যান্ড নিয়ে নেয়। মানে তোমার জন্য আমার প্রেম বেশি। ধরেন ক্লাসের ফার্স্ট বেঞ্চে আমরা দুজন রিডিং পার্টনার বসে আছি, লাস্ট বেঞ্চে হচ্ছে গিয়ে যে একটা ছোড়া বসে আছে, সেই ছোড়াটা কিন্তু আপু আসলে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, কারণ পিছনের বেঞ্চের ছোড়াদের প্রেম বেশি হয় আপু, ফার্স্ট বেঞ্চেরটা তো উড়েই যাবে। সো ওই ইকোলাই হচ্ছে ফার্স্ট বেঞ্চার। সো ইকোলাই হচ্ছে পুরা ক্লাসের জন্যই হচ্ছে হিরো। তো এই জন্য হচ্ছে সে নিওনেটাল সেপসিস করে, এটাই মনে রাখবেন, হিরো তুমি আমার হিরো, তুমি হচ্ছে নিওনেটাল সেপসিস করো, আর যে জিরো সে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, সে শুধু মেনিনজাইটিস করে। আচ্ছা ঠিক আছে, আমি জানি অনেকে আমাকে গাইলাচ্ছেন যে এগুলা কি প্যাচানি কথাবার্তা বলতেছে, বাট বিলিভ মি এগুলাই পরীক্ষার হলে মনে থাকবে। আচ্ছা, এখন আসে ইউটিআই, ক্যাথেটারাইজড, হসপিটালাইজড, নরমালাইজড। ইউটিআই অনেক প্রকারভেদ আছে। প্রেগনেন্ট ওমেনের ইউটিআই আছে, নন প্রেগনেন্ট ওমেনের ইউটিআই আছে, ক্যাথেটারাইজড ওমেনের ইউটিআই আছে, আবার ক্যাথেটার যদি হসপিটালে করে সেটার ইউটিআই আছে, আবার হানিমুনার সিস্টাইটিস ইউটিআইটিস আছে। সো এত কিছু জানার আগে সবসময় জেনে নেন ইকোলাই হচ্ছে মেইন কজ। কোনো কিছু উল্লেখ করা নাই, অপশনে ইকোলাই আছে, চোখ বন্ধ করে ইকোলাই দিয়ে দেন। হসপিটালাইজড পেশেন্টের ক্ষেত্রে চোখ বন্ধ করে সিউডোমোনাস দিয়ে দেন, যদি অপশনে ইকোলাই থাকে তাও সাথে হসপিটালাইজড আছে। আপনাদের এসবিএ পারলে ভুল আছে, এসবিএ পারলে ভুল দেওয়া আছে, ওখানে ইকোলাই অ্যান্সারটা দেওয়া নেই, ওখানে সিউডোমোনাস অ্যারোজেনাসা দেওয়া আছে, কারণ ওই সময়টা আমরা ব্যাখ্যাটা ওভাবেই দিছিলাম, বিকজ ওখানে হসপিটালাইজড কথাটা উল্লেখ করা ছিল, কিন্তু কোনো একটা কারণে যখন এসবিএ পার বানানো হয়েছে তখন ওই হসপিটালাইজ অপশনটা বাদ পড়ে গেছে। সো এখানে হচ্ছে কোনো কথা নেই, হসপিটালাইজড হইলে অপশন সিউডোমোনাস অ্যারোজেনাসা হবে, হসপিটালাইজ না হইলে অপশন ইকোলাই, যেটাই থাকুক না কেন ইকোলাই হবে যদি অপশনে ইকোলাই থাকে, হসপিটালাইজ না এরকম পেশেন্টের। এটা হচ্ছে আপনাদের ক্লিয়ারিং এর জায়গা। আদারওয়াইজ আনলেস প্রুভেন আদারওয়াইজ, ইকোলাই মানেই গ্যালগ্যাল পিলাই দিয়ে, সে পিলাই দিয়ে ইউটিআই করে, সব আই এর খেলা, ইকোলাই পিলাই ইউটিআই, বিলাই বিলাই বিলাই। সো আপনারা হচ্ছেন গিয়ে যে ইকোলাই থাকলে ইউটিআই দিবেন, শুধুমাত্র একটা এক্সেপশন আছে, দুইটা বেসিক্যালি। এক নাম্বার হচ্ছে হসপিটালাইজ, সেটা সিউডোমোনাস হবে, আরেকটা হচ্ছে হানিমুনার্স ইউটিআই। হানিমুনার্স ইউটিআই মানে একটা সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি আসছে যে হানিমুনে গেছে, সে হচ্ছে গিয়ে যে তার ইউটিআই হইলে কি দিয়ে হবে, স্টাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এই দুটা জায়গা মানে এক্সেপশন। পিউপেরিয়াল সেপসিস স্ক্রিনশট নেন, বোঝাবুঝির কিছু নাই। পিউপেরিয়াল সেপসিস স্পেশালি মিক্সড গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে হয়, পলিমাইক্রোবিয়াল, বিওয়াল লিখছি, প্লিজ আল্লাহর ওয়াস্তে এটা ঠিক করে নিয়েন, বানানটা ঠিক করা হয় নাই। পলিমাইক্রোবিয়াল স্পেশালি মিক্সড গ্রাম পজিটিভ অর্গানিজম নাই অপশনে, বা পলিমাইক্রোবিয়াল কথাটাই নাই, শুধু পলিমাইক্রোবিয়াল কথাটা থাকলে ওটা অ্যান্সার, পলিমাইক্রোবিয়াল কথাটাই নাই, তাহলে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। এগুলা কিছুই নাই, তাহলে ব্যাকটেরয়েডস এন্ড ইকোলাই। যদি শুধু ব্যাকটেরয়েডস এন্ড ইকোলাই থাকে আপু, যদি ব্যাকটেরয়েডস থাকে তাহলে আগে ব্যাকটেরয়েডস হবে পরে ইকোলাই হবে, এইটার জন্যই এইটা। এই জিনিসটা খুবই কনফিউজিং আপনাদের কাছে, বাট পিউপেরিয়াল সেপসিসের ক্ষেত্রে ব্যাকটেরয়েডস আপার হ্যান্ড পায় ইকোলাই এর জন্য। ঠিক আছে, ইকোলাইয়ের উপরে ব্যাকটেরয়েডস যায়, কারণ ব্যাকটেরয়েডস এর হচ্ছে আপু বেশি অ্যামাউন্ট থাকে, এই জন্য। আর পিউপেরিয়াল ইউটিআই এর ক্ষেত্রে ইকোলাই আপার হ্যান্ড পায়। ওকে, সো তাহলে পলিমাইক্রোবিয়াল অ্যান্সার। দেন হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, যদি জোড়া জোড়া টিআরটি থাকে তাহলে ইকোলাই এন্ড ব্যাকটেরয়েডস হবে, যদি একটা থাকে যে ব্যাকটেরয়েডস এন্ড ইকোলাই তাহলে শুধু ব্যাকটেরয়েডস অ্যান্সারটা হবে, যদি পলিমাইক্রোবিয়াল এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস না থাকে। ঠিক আছে, মানে স্ট্রেপ্টোকক্কাস এগালেকটি না থাকে। নেক্সট আসেন আপনাদের দি বস, নিওনেটাল মেনিনজাইটিস। অনেক কোশ্চেন আছে, অনেক টাইপের কথা আসবে। মেনিনজাইটিস স্কুল গোয়িং চিলড্রেনদের কারা করে, ওখানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি করে এক নম্বরে, ওখানে কিন্তু এরা কেউই করে না। ইকোলাইটা তাও একটু তল দিয়ে ঝুলতে থাকে, কিন্তু এরা কেউ করে না।
যাদের স্কুল গোয়িং চিলড্রেনদের, যারা হচ্ছে নিওনেটার পরে সেইখানে প্রথমে আসে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নেক্সট আসে নেইসেরিয়া মেনিনজাইটিডিস, তারপরে আসে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। কিন্তু নিওনেটাল মেনিনজাইটিসের ক্ষেত্রে কিন্তু এরা কেউ আসে না। নিওনেটাল মেনিনজাইটিসের ক্ষেত্রে আসে জেল। জেল মানে কি? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ইকোলাই আর লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। আমি আবার বলতেছি, জেল, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ইকোলাই, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, 1 নম্বরে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। নো কোশ্চেন আস্কড, কোনো কোশ্চেন আস্কড হবে না, খালি এটা শুনে রাখেন। এটাই আনসার, এটাই আনসার, এটাই আনসার। কোথা থেকে পাইছেন আপু? লেঞ্জের 17 নাম্বার এডিশনে বক্সই আছে। আরো যদি ঘাটাঘাটি করতে চান, ডেভিডসনের ইনফেকশাস ডিজিজটা ঘাটাঘাটি করবেন। এছাড়াও যদি ঘাটাঘাটি করতে চান, আমাদের বিখ্যাত আবিদ মোল্লা স্যারের বই আছে, ওখান থেকে দেখে নেবেন 5th এডিশনটা। ওখানে দেওয়া আছে নিউনেটাল মেনিনজাইটিস গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস 1 নাম্বার। এবারও আরো যদি ঘাটাঘাটি করতে চান, আমাদের নিউনেন্টোলজি যে 32 এবং 33 নাম্বার, স্পেশালি 33 নাম্বার চ্যাপ্টারটা আছে, ওইটুকুনো পড়েন, যে আর্লি অনসেট অফ নিউনেটাল মেনিনজাইটিস। ওকে, শেষ। এখন আসেন নিওনেটাল সেপসিস। এসবিএ তে আসলে অবশ্যই ইকোলাই আনসার হবে। যদি ইকোলাই অপশনে না আসে, সেকেন্ড অপশন হিসাবে আপনার আসবে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। ইকোলাই অপশনে না থাকলে সেকেন্ড অপশন হিসাবে আসবে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি। আপনাদের আর কোনো কনফিউশন নাই। নরমাল ডেলিভারি হয়েছে, দেখবেন নিওনেটাল সেপ্টিসেমিয়া চাইছে না নিওনেটাল মেনিনজাইটিস চাইছে। যদি নিওনেটাল সেপ্টিসেমিয়া চাই, ইকোলাই আনসার হবে। আর যদি নিওনেটাল মেনিনজাইটিস চায়, তাহলে হচ্ছে গিয়ে যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আনসার হবে। সেটা সে যেই ডেলিভারি হোক, যেই প্রমি হোক, যেই হ্যানি হোক, তাই জেনি হোক। রেফারেন্স ছাড়া মিক্সচার অফ চার্ট শেষ। এখন চলে আসেন আপনাদের রেফারেন্স সহ। এরপরে ক্লাসে কোনো কথা হবে না, অনলি রেফারেন্স হবে। তাহলে রেফারেন্সের মধ্যে আসেন অ্যাকিউট পেলভিক ইনফেকশন বা অ্যাকিউট পিআইডি। গাইনি দত্তের 8 এডিশনের 105 থেকে 112 নাম্বার পেজ খুলে ফেলেন। শীট যারা পড়েন তারা এই যে 10th এডিশন শীট না 11th এডিশনে, যাই হোক, এই যে নতুন শীট যেটা আছে, সেই শীট যারা পড়েন তারা 3 থেকে 8 নাম্বার পেজ খুলে ফেলবেন। সব পড়তে হবে না। কি পড়তে হবে? পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ কি? এটা একটা আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন। এখন কথা হচ্ছে আপার জেনিটাল ট্র্যাক্ট আর লোয়ার জেনিটাল ট্র্যাক্ট কি, কিভাবে বুঝবেন? আপার জেনিটাল ট্র্যাক্ট আমরা দেখতে পাই না, লোয়ার জেনিটাল ট্র্যাক্ট আমরা উকি ঝুঁকি মেরে দেখতে পাই। তাহলে ভালভা, ভেজাইনা এবং পার্ট অফ দ্য সার্ভিক্স ইজ লোয়ার জেনিটাল ট্র্যাক্ট। খুব নরমাল, ঠিক আছে, শেষ। তাহলে আপার জেনিটাল ট্র্যাক্টের মধ্যে কি আসবে? ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারিস, পেলভিক পেরিটোনিয়াম এন্ড প্যারামেট্রিয়াম। মোদ্দা কথা, আমরা যদি পিআইডি বলি, অ্যাকিউট পিআইডি, তাহলে পুরাটা বার্ন আমাদের চলে যাবে হচ্ছে 2খানা ফ্যালোপিয়ান টিউবের উপর। তাহলে আমরা পিআইডি দিয়ে বেসিক্যালি সালপিনজাইটিসটাকে বুঝাই। এবং এই পিআইডি তে 3টা জিনিস ইনক্লুড হবে না। 1 নাম্বার হচ্ছে সার্ভিসাইটিস, 2 নাম্বার হচ্ছে প্রেগন্যান্সি এবং 3 নাম্বার হচ্ছে সার্জারি রিলেটেড সিনড্রোম। প্রেগন্যান্সি রিলেটেড সিনড্রোম ইনক্লুড না হইলেও পিআইডি প্রেগন্যান্সিতে হইতে পারে। এটা আগে থেকেও থাকতে পারে বা পরবর্তীতেও আসতে পারে, বাট হইতে পারে। এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, ডেলিভারি ফলোইং হ্যান ত্যান বা ইনফেকশন ফলোইং পিআইডি উইথ এত সপ্তাহ আপনি আপনাদেরকে আগে আমি পার্ট 1 পাস করাই আনি। সো পার্ট 1 এ যখন পাস করাবো, আচ্ছা মিয়া, আমাকে শোনা যাচ্ছে? আমার ইন্টারনেট কানেকশন হচ্ছে আনস্টেবল দেখাইছে, আমাকে কি শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। ওকে, ডান, ঠিক আছে। তাইলে আমরা পিআইডি তে কি শিখলাম? এটা বেসিক্যালি সালপিনজাইটিস, এবং হচ্ছে মনে রাখবেন পিআইডি মানেই হচ্ছে বাইল্যাটারাল সালপিনজাইটিস। পিআইডি মানে হচ্ছে বাইল্যাটারাল সালপিনজাইটিস। পিআইডি মানে হচ্ছে বাইল্যাটারাল সালপিনজাইটিস। পিআইডি মানে হচ্ছে বাইল্যাটারাল সালপিনজাইটিস। 3বার বললাম। কখন ইউনিল্যাটারাল সালপিনজাইটিস বলবো? যখন পিআইডিটা সেকেন্ডারি অর্গানিজম দিয়ে হবে, তখন এটা ইউনিল্যাটারাল সালপিনজাইটিস হইতে পারে। মানে পিআইডি যদি অবসান এবং ডেলিভারির পরে হয়, তখন সেটা ইউনিল্যাটারাল হইতে পারে, এক সাইডে টিউব। আনলেস প্রুভেন আদারওয়াইজ, পিআইডি মানে বাইল্যাটারাল। এরপরে আরেকটু আসতেছি। তাহলে পিআইডি মানে সালপিনজাইটিস, পিআইডি মানে এন্ডোমেট্রাইটিস, পিআইডি মানে উভুরাইটিস অথবা টিউবো ওভারিয়ান অ্যাবসেস, পিআইডি মানে পেলভিক পেরিটোনাইটিস, পিআইডি মানে প্যারামেট্রাইটিস। তাহলে এই 5টা পিআইডি। পিআইডি হয় কেমনে? নরমালি স্পন্টেনিয়াস ইনফেকশন দিয়ে হয়। এই যে টয়লেট ইউজ করতেছেন না একজন আরেকজনের, পিআইডি হইতে পারে। পেন্টি ইউজ করেন না সবাই একজন আরেকজনের, পিআইডি হইতে পারে। এবং ভয়ঙ্কর একটা ইনফরমেশন রাখেন, 90% ছেলে মেয়ে যারা হচ্ছে কি হলে থাকে, স্পেশালি মেয়েরা, তারা কিন্তু আন্ডারগার্মেন্টস শেয়ার করে অনেক সময়। ধোয়া হোক আধোয়া হোক, ভাই দূরে থাকেন, কারণ একবার পিআইডি মানে 12% চান্স অফ ইনফার্টিলিটি। সো ডোন্ট ইউজ করতে দিয়েন না কাউকে কেউ। আর কি কারণে হয়? কিছু প্রসিডিউরের পরে হইতে পারে।
হ্যাঁ, বমি করে লাভ নাই। অনেক কিছু আন্ডারগার্মেন্টস ইউজ করে। আল্লাহরে আল্লাহ। খুব বড়, বড় মেডিকেল কলেজে খুব ধনাঢ্য ব্যক্তিদের হচ্ছে গিয়ে যে আমি দেখছি যে মানে এর জামা ওর জামা সে ইউজ করে। ইট ইস ভেরি আনহাইজেনিক। জামা ধোয়া হইলেও। আচ্ছা ঠিক আছে। জামা দিয়ে দেন। ইউজ করার দরকার নেই। ২ টা জামা পরেন। খুবই আনহাইজেনিক একটা জিনিস। খুবই বাজে অবস্থা। কি কি প্রসিডিউরের পর পিআইডি হইতে পারে? আইট্রোজেনিক প্রসিডিউর মানে কি আমরা ট্রিটমেন্ট করার পারপাসে কিছু প্রসিডিউর করি, দ্যাট ইজ এন্ডোমেট্রিয়াল বায়োপসি, আমরা ইউট্রাইন কিউরেটিভস করি, আমরা আইইউসিডি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস কন্ট্রাসেপটিভ ডিভাইস ঢোকানোর জন্য করি, এবং হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। এই চারটা আপনাদের এমসিকিউতে আসতে পারে, এই জন্য এটা দেওয়া। কখনোই আসে নাই, কিন্তু ম্যাডামরা হর হামেশা এটা করে এবং ম্যাডামরা মুখে বলতে থাকে যে পিআইডি হয়, পিআইডি হয়। সো আগে একটা এদেরকে একটা আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ায়নি। দেখবেন এইটার আগে একটা খাইতে বলে এবং পরে খাইতে বলে, কোর্স কমপ্লিট করতে বলে। বুঝছেন? এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। কেন পিআইডি বাড়তেছে? সেক্স বাড়তেছে তাই পিআইডি বাড়তেছে। ব্যাপারটা তা না। সেক্স আগে থেকেই বাড়া ছিল। এখন সেক্সের পরিধি বাড়তেছে। সেক্স এখন ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। ইন্টারকোর্স এখন ওয়েস্টার্নাইজড হয়ে গেছে এবং আমরা অনেক পিল খাই, ডিভাইস ইউজ করি। এগুলার কারণে পিআইডি বাড়তেছে। পিল যেমন প্রটেক্ট করে, পিল সেরকম পিআইডিও বাড়ায়। তাহলে রিস্ক ফ্যাক্টরও যেমন পিল মানে পিল ইউজ না করাটা একটা রিস্ক ফ্যাক্টর। কিন্তু পিল ইউজ করতেছে যারা তাদের কিন্তু পিআইডি হয়। এটা হচ্ছে রাইজিং রিজন। তাহলে রাইজিং রিজনে পিল ইউজ করলে হয়। সেটা কেন? কারণ এরা সাধারণত স্পার্ম যাহা আছে তাহাকে মানে ঠেকাইতে পারে না। এরা ওভুলেশনকে ঠেকাই দিতে পারে কিন্তু স্পার্মকে ঠেকাইতে পারে না। আচ্ছা, হ্যাঁ, ডায়াগনোসিস তো অবশ্যই বেশি হচ্ছে কারণ আমরা অনেক বেশি হচ্ছে গিয়ে যে সচেতন যে আমরা এখনই যায় ডায়াগনোসিস করবো, কিন্তু সেটা ৫ নাম্বার। আপনার রিক্সাওয়ালার বউ সচেতন হবে না আনলেস তার হাজবেন্ড যদি বলে তোর সাথে করে মজা নাই এই কথা, বা তুই ব্যথা পাচ্ছিস, এই টাইপের ব্যাপারে কিন্তু সচেতন হয় না। বুঝছেন না? এখন পিআইডিটা বাড়তেছে কারণ হচ্ছে গিয়ে যে পিউরলি শিউরলি যেন কাশফুলের নরম ছোঁয়া এগুলা বাড়তেছে এবং আমাদের দেশে বললাম না মানে ওয়েস্টার্ন টার্মটা হচ্ছে বেশি চলে আসছে। এছাড়া কি আমাদের কিছু হেপাটাইটিস বি বাড়ছে। এখন কিন্তু অনেক অধিকাংশ জায়গায় হেপাটাইটিস বি পজিটিভ আসতেছে, এইচআইভি পজিটিভ আসতেছে, হেপাটাইটিস সি পজিটিভ আসতেছে এবং অনেক মানে অনেক এডুকেটেড এবং অনেক ভালো ভালো ফ্যামিলিতে ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড ডোনেট করে করে এগুলো পজিটিভ আসতেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর কি কারণে হইতে পারে? ওভারসিজ ট্রাভেল। আমি নিজেই তো ওভারসিজ ট্রাভেল করি। সো আর হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে সচেতন হচ্ছি এবং হচ্ছে ডিটেকশন বাড়তেছে। ঠিক আছে? এইগুলা কারণে। তবে এসবি আসলে পিল ইউজটা দিবেন। এখন চলে আসেন আপনার মাইক্রোবায়োলজি। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পিআইডি তে। একটা যদি কোশ্চেন আসে পিআইডি থেকে, মাইক্রোবায়োলজি থেকে আসবে। পিআইডির ২ টা ভাগ আছে, অ্যাকিউট এন্ড ক্রনিক। অ্যাকিউটের আবার ২ টা ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি অর্গানিজম আর একটা হচ্ছে সেকেন্ডারি অর্গানিজম। প্রাইমারি অর্গানিজমে আপনাদের সবচেয়ে ফেভারিট অর্গানিজমটা আছে কি? ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। ডি অর্গানিজম। ডি অর্গানিজম ফর কি? ডি অর্গানিজম ফর টিউবাল ব্লক। লেখেন, ডি অর্গানিজম ফর টিউবাল ব্লক। ২ নম্বরে কি? অপথ্যালমিয়া নিউন্যাটারাম। ৩ নম্বরে কি? অ্যাকিউট পিআইডি। তাহলে অর্গানিজম এ হচ্ছে এমন একটা অর্গানিজম যার দ্বারা সব ধ্বংস হয়ে যাইতেছে। তাহলে ক্লামাইডিয়া হচ্ছে 30% কেসে করে, গনোরিয়া 30% আর 10% আপনি উড়াই দিতে পারবেন না, সেটা কি? মাইকোপ্লাজমা হমিনিস করে। তাহলে আমাদের জানতে হবে প্রাইমারি অর্গানিজম ৩টা: ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা হমিনিস আর নেশেরিয়া গনোরিয়া। নেশেরিয়া গনোরিয়াটা অ্যাজিথ্রোমাইসিন দিয়ে ডিস্ট্রয়েড হয়ে যায় এবং অ্যাজিথ্রোমাইসিন ওই যে আমি সবসময় জহির ভাইকে এভাবে ডাকি, আমার ভাই তোমার ভাই, জহির ভাই জহির ভাই। সো নেশেরিয়া গনোরিয়াটাও এইভাবে ডিস্ট্রয় হচ্ছে কারণ আমার ওষুধ তোমার ওষুধ জিম্যাক্স জিম্যাক্স। কিছু না পাইলে একটা ডোজ অ্যাজিথ্রোমাইসিন খায় নেই, ৩ দিনে একটা কোর্স অ্যাজিথ্রোমাইসিন খায় নেই, কাশি হয়েছে অ্যাজিথ্রোমাইসিন খাই, ইনফেকশন হয়েছে অ্যাজিথ্রোমাইসিন খাই, ইউটিআই হয়েছে অ্যাজিথ্রোমাইসিন খাই, চুলে চুলকাচ্ছে খাউজায় দাগ করে ফেলছি অ্যাজিথ্রোমাইসিন খাই, মুখে ঘা হয়েছে অ্যাজিথ্রোমাইসিন খাই, আমার ছোট ছোট মানে কি বলবো দানাদার বয়েল হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন খাই। আর হ্যাঁ, একনির জন্য মাত্র মানুষজন মনে হয় খুব অন্য একটা কি একটা ইউজ করে, বাট আদারওয়াইজ বাকি সব জায়গায় অ্যাজিথ্রোমাইসিন খাই। ধনান্তরী ড্রাগ এবং ধনান্তরী রেজিস্ট্যান্ট ড্রাগ। সো এই নেশেরিয়া গনোরিয়াকে মোটামুটি মেরে ফেলাচ্ছে। এই জন্য এখন আর নেশেরিয়া গনোরিয়া বেশি পাওয়া যায় না, তাই ক্লামাইডিয়া একে রিপ্লেস করে দিচ্ছে। ওকে, এখন আসেন সেকেন্ডারি অর্গানিজম। আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনার যে কোনো তলদেশের মানে আমরা যে জায়গায় বসবাস করি, আমাদের যাহা নিয়ে কাজকর্ম, সেখানে ইকোলাইটা একটা বিশাল জায়গা জুড়ে থাকে এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, স্টেরোকক্কাস অ্যাগালেক্টি এবং ব্যাকটেরিয়াস ফ্রেজেলিস। তাহলে আমাদের তলদেশে, এই তলদেশে যে খনি মুক্তা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 3টা অর্গানিজম পড়বে।
মেইনলি ইকলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, ব্যাকটেরয়েড ফ্রেজিলিস, এই তিনটা জিনিস মনে রাখবেন। এদের মধ্যে অ্যারোবিক হচ্ছে ইকলাই, আর নন অ্যারোবিক ইকলাই আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, আর অ্যানারোবিকটা হচ্ছে ব্যাকটেরয়েড ফ্রেজিলিস। বাকিগুলাও মনে রাখবেন ট্রু ফলস এর জন্য, বাট এই তিনটা মাথায় রাখবেন, এরা সেকেন্ডারি অর্গানিজম। এরা সেই সব অর্গানিজম যেগুলো ভ্যাজাইনাতে কমন সেল হিসাবে থাকে। আর ক্লামাইডিয়া ট্রাকোমাটিস কি করে আরো সামনে আসতেছে, আমি আপনাদেরকে একদম লিখিত দিব। তিনটা করে, অপথ্যালমিয়া নিউনেট্রাম, পিআইডি, বায়োল্যাটারাল টিউবাল ব্লক। আরো একটা করে, ওটা আমি একটু পরে দেখে বলবো। দেখেন, আপনাদের এই কোশ্চেনটা জানুয়ারি 23 আসছিল, তার মানে আপনাদের প্রাইমারি কজ অফ পিআইডি এবং প্রাইমারি কজ অফ পিআইডি মাইক্রো অর্গানিজম গুলো ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনাদের এবারে পরীক্ষায় পিআইডি তে যদি কোনো কিছু আসে তাহলে এখান থেকেই আসবে। এখন আসেন প্যাথোফিজিওলজি অফ অ্যাকিউট পিআইডি। প্যাথোফিজিওলজিটা খুবই সহজ, এরা বায়োল্যাটারাল টিউব ইনভলভমেন্ট করে। কারা বায়োল্যাটারাল টিউব ইনভলভমেন্ট করে? যারা প্রাইমারি অর্গানিজম তারা। বাট এরা, এই যে যারা সেকেন্ডারি অর্গানিজম, কখনো বলে নাই, কিন্তু বলছে ফলোইং। আপনাদের একটা চার্ট আছে বইয়ের, হ্যাঁ, বইয়ের চার্ট এবং শীটের চার্ট। আমি শীটের পেজটা বলে দিচ্ছি, বইয়ের পেজটা বলে দিচ্ছি, একটু দাঁড়ান। শীটের পেজটা হচ্ছে গিয়ে আপনার 41 নাম্বার পাতা, আর বইয়ের পেজটা হচ্ছে টেবিল 13.6, পেজ 140, গাইনি দত্ত 8 এডিশন। এখানে দেখবেন গণকক্কাল আর পায়োজেনিক সালপিনজেটিসের পার্থক্য আছে। ওই পার্থক্যটাতে বলছে যেটা পায়োজেনিক, এরা হচ্ছে ফলোইং অ্যাবর্শন এবং চাইল্ড বার্থের পরে পায়োজেনিক সালপিনজেটিসটা হয়, এবং তারা ইউনিল্যাটারাল সালপিনজেটিস করে। তো কারা হচ্ছে পায়োজেনিক সালপিনজেটিস করে? যারা হচ্ছে গিয়ে যে এই যে এরা এরা হচ্ছে সেকেন্ডারি অর্গানিজম দিয়ে, মেইনলি হচ্ছে ফলোইং অ্যাবর্শন আর হচ্ছে আপনার ফলোইং অ্যাবর্শন আর হচ্ছে গিয়ে ডেলিভারি হচ্ছে সেকেন্ডারি অর্গানিজম গুলো বেশি আপার হ্যান্ড পায়। দেখবেন ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, নন হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, তারপরে হচ্ছে ফ্রেজেলিস, এগুলা দিয়ে দেখবেন যে দেওয়া আছে যে পায়োজেনিক, এরা পেলভিক ইনফেকশন করে ফলোইং ডেলিভারি এন্ড অ্যাবর্শন। ওকে, সো এরা হচ্ছে সাধারণত দেখা যায় যে তারা হচ্ছে ইউনিল্যাটারাল সালপিনজেটিস করে। তাহলে বাইল্যাটারাল সালপিনজেটিস বা বাইল্যাটারাল টিউবাল ব্লক করে গনোরিয়া, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা হোমিনিস। আরেকটা করে কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে যে সেইটা, এটা আর কিছু পড়ানোর নাই। এরা কি করে? এরা হচ্ছে এন্ডোসালপিনসটাকে ধ্বংস করে দেয়, এপিথেলিয়াল সেল, সিলিয়া এবং মাইক্রোফিলাইটাকে নষ্ট করে দেয়। এবং আপুরা, আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যারা বাইলেটারাল সালপিনজাইটিস করে, যে গনোরিয়া, ক্লামাইডিয়া, এগুলা কিন্তু রিভার্সেবল না। এটা রিয়ারলি রিভার্সেবল। এখানে বই লিখেই দিছে যে এদের কারণে যে টিউবটা নষ্ট হয়, তার রিস্টোরেশন যে পসিবিলিটি, এটা হচ্ছে গিয়ে যে ভেরি মাচ আনলাইকলি। মানে হচ্ছে গিয়ে যে এটা আসলে রিস্টোর হয় না, মানে আগের পর্যায়ে ফিরে যায় না। ওয়ান্স লস অলওয়েজ লস্ট, এটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার যারা বাইল্যাটারাল করে, নট ইউনিল্যাটারালটা। হ্যাঁ, পিআইডি কজ আসলে এসবিএ থাকলে, পলিমাইক্রোবিয়াল থাকলে ওটাই অ্যান্সার হবে। ওটা ওটা এই যে 1 নম্বরে বলছিলাম, পিআইডি একটা পলিমাইক্রোবিয়াল অর্গানিজম। পিআইডি আমার কিন্তু কোথাও আমি বলতে পারতেছি না, যদি পলিমাইক্রোবিয়াল না থাকে তাহলে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস হবে। হ্যাঁ, যদি পলিমাইক্রোবিয়াল না থাকে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস হবে। গুড অবজারভেশন আপু, খুব সুন্দর বলছেন। অ্যাকুইজিশন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ পিআইডি। পিআইডিটা পড়তে খুব বিরক্ত লাগে, কিন্তু এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া খুবই সোজা। যে কোনো টেন্ডারনেস, নিচের তলদেশের যে টেন্ডারনেস গুলো আছে, লোয়ার অ্যাবডোমিনাল, অ্যাডনেক্সাল এবং সার্ভাইকাল, আমি বলি ল্যাক অফ টেন্ডারনেস, মানে লোয়ার অ্যাবডোমিনাল, অ্যাডনেক্সাল, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, এই তিনটা থাকা মানেই পিআইডি পজিটিভ, এবং এই তিনটা থাকলেই আমরা তাকে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে পারবো, আর কোনো ডায়াগনোসিস করতে হবে না। আচ্ছা, না, টিবি প্রাইমারি অর্গানিজম না। আপনাদেরকে তো প্রাইমারি অর্গানিজম দেখাইলাম, আমাকে একটু পড়াইতে দেন, আমি আপনাদেরকে কোশ্চেন বলবো, নিব। আচ্ছা দেখেন, পিআইডিটা হচ্ছে কি যে মিনিমাল ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের লোয়ার অ্যাবডোমিনাল, অ্যাডনেক্সাল, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, তিনটা টেন্ডারনেস থাকবে। এই তিনটা টেন্ডারনেস যদি থাকে তখনই আপনি একে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এটা মিনিমাম ক্রাইটেরিয়া, তিনটা ক্রাইটেরিয়া, তিনটা টেন্ডারনেস। এডিশনাল ক্রাইটেরিয়া আপনাদের এমসিকিউ তে আসে। কি কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়াটা হচ্ছে গিয়ে আপনাদের, ক্রাইটেরিয়াটা হচ্ছে গিয়ে যে ওরাল টেম্পারেচার যদি 101.6 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় বা 38.3 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়,
এছাড়া একটা টেম্পারেচার আপনি দেখলেন, আর কি দেখবেন? আপনাদের অবশ্যই ডিসচার্জ দেখতে হবে। পিআইডি মানে কি? একটা ভেজাইনাল ডিসচার্জ তো আসবে। আপনার মানে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, একটু কিছু ডিসচার্জ আসবে না? আসবে তো। সেটা কি টাইপের? সেটা একটা মিউকোপুরুলেন। দেখেন গনোরিয়া এবং ক্লামাইডিয়া বোথ মিউকোপুরুলেন ডিসচার্জ করে। সো এই যখন আমি বললাম যে গনোরিয়া আর ক্লামাইডিয়া মিউকোপুরুলেন ডিসচার্জ করে, তাহলে আমার একটা ল্যাবরেটরি ডকুমেন্টেশনও লাগবে, ঠিক না? তো ওটাতেও আমি আসবো। কি দেখেন, এরপরে যে আপনি ডিসচার্জটা পাইলেন, এতে আপনি যখন সেলাইন মাইক্রোস্কোপি করবেন, তখন আপনি কি পাবেন? তখন আপনি পাবেন হচ্ছে অ্যাবান্ডেন্ট ডাব্লিউবিসি। অ্যাবান্ডেন্ট ডাব্লিউবিসি পাবেন। আর কি পাবেন? রেইস একটা ইনফেকশন হয়েছে। অবশ্যই ইএসআর বাড়বে কমবে এবং সি রেক্টিভ প্রোটিন বাড়বে কমবে। এখন আপনার মিউকোপোরিয়াল সার্ভাইকাল ডিসচার্জ আছে। আপনাকে তো একটা বলতে হবে, হ্যাঁ আমার মিউকোপোরিয়াল সার্ভাইকাল ডিসচার্জ আছে। যেমন ধরেন আমি নিভিয়া ক্রিমের কৌটার মধ্যে আমি পন্ডস ক্রিম দিয়ে বললাম এটাই নিভিয়া ক্রিম যাও। কিন্তু যারা পন্ডস ইউজ করে তারা তো বলতেই পারবে, এই বেটা আমার তো এটার সেন্টই ভালো লাগতেছে, তার মানে এটা নিভিয়া না। আর যে নিভিয়া ইউজ করে, এটা কি খাসলত মার্কা সেন্ট দিছিস ভাই, এটা তো বেলি ফুলের সুগন্ধওয়ালা। আমার নিভিয়া তো সেই হাই ক্লাস মিস্ট অলাসেন। সো তাহলে আপনার কি লাগবে? ল্যাবরেটরি ডকুমেন্টেশন লাগবে, যেটা গনোরিয়া অথবা ক্লামাইডিয়া ট্রাকোমাটিস দিয়ে হয়েছে। তাইলে আপনার অ্যাডিশনাল ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে একটা টেম্পারেচার, একটা ডিসচার্জ, সেই ডিসচার্জের আবার হচ্ছে কিছু ডাব্লিউবিসি মানে পাসসেল পাবো, সাথে আপনার একটা হ্যাঁ ইনফেকশন হয়েছে এইটার একটা প্রমাণ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আর সাথে কি দিয়ে ইনফেকশন হয়েছে সেটা একটা ল্যাবরেটরি ডকুমেন্টেশন। তাহলে 5টা, 3 আর 5টা, 3টা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া, 3টা মিনিমাম ক্রাইটেরিয়া, 5টা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া। এখন আসেন বড়লোকের ক্রাইটেরিয়া। বড়লোকের ক্রাইটেরিয়া হচ্ছে ডেফিনিটিভ ক্রাইটেরিয়া। আইদার আপনি হিস্টোপ্যাথোলজি করবেন বায়োপসি নিয়ে, আমি বায়োপসি করলাম না, আমি বড়লোক, আমাকে টিবিএস করবেন, আমি টিবিএস করবো না, তাহলে আমাকে এমআরআই করে দেখবেন যে আমার টিউব গুলা গেছে গা, পুরাই গেছে গা। অথবা আমি কিছুই করতাম না, আমার কিছু নাই, আমি ল্যাপারোস্কোপি করব। এখন ল্যাপারোস্কোপি করলে আমি কি পাইলে আমি বুঝবো যে আমার পিআইডি হয়েছে? ভালিন স্ট্রিং অ্যাটাচমেন্ট, মানে আপনি একটা অ্যাডহেশন পাবেন পেলভিস থেকে শুরু করে লিভার পর্যন্ত। এটার নাম ফিজ হিউজ কার্টি সিনড্রোম। এটা সাধারণত ন্যাশেরিয়া, গনোরিয়া এবং ক্লামাইডিয়া দিয়ে হয়। এটা যদি আপনি পান তাহলে বুঝে নিবেন যে এটা ক্লামাইডিয়া দিয়ে হয়েছে। এইটা আপনার একটা ডকুমেন্ট, এবং এটাই পিআইডি এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। ল্যাপারোস্কোপিক এভিডেন্সটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর পিআইডি। এটা মাথায় রাখেন, এটা ডেফিনিটিভ ক্রাইটেরিয়া এবং এটাই গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে মিনিমাম ক্রাইটেরিয়া ব্যথা, অ্যাডিশনাল ক্রাইটেরিয়া অনেক কিছু, এটা আপনাদের মাথা ব্যথা। আর হচ্ছে ডেফিনিটিভ ক্রাইটেরিয়া বড়লোকের ক্রাইটেরিয়া গুলা। ওকে, আউট পেশেন্ট ট্রিটমেন্ট তো গেল, সেফট্রাইজোন, ডক্সিসাইক্লিন। ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন আপনাদের জানার জন্য, এই অ্যাডমিন কে রে? এই হচ্ছে এই অ্যাডমিনের তো ভালো সেন্স অফ হিউমার আছে, সে খুব সুন্দর করে লিখছে পিআইডি পড়তে পড়তে পেটে ব্যথা হচ্ছে, লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস হচ্ছে। বলেন পিআইডি আছে কিনা চেক করান। টয়লেট তো সবাই পাবলিক ইউজ করেন, আমি নিজেই তো পাবলিক টয়লেট ইউজ করি রে ভাই। হায় হায় হায়, আমি আপনাদেরকে পরে বলবো, এগুলো এখন বলবো না। এক আপু আমাকে বকা দিছে অলরেডি, ক্লাস তাড়াতাড়ি শুরু করেন, টাইম চলে যাচ্ছে। আচ্ছা শোনেন, ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন দেখেন, সাসপেক্ট টিউবোভারিয়ান অ্যাবসেস যদি হয় আমি করব না। সিভিয়ার ইলনেস, ভমিটিং এন্ড টেম্পারেচার যদি থাকে, তিনটাই থাকতে হবে মোর দেন 38 ডিগ্রি। আচ্ছা পিআইডি পরে আমি একটা গ্যাপ নিব, কারণ হচ্ছে আজান দিচ্ছে। আচ্ছা আমি যদি আনসার্টেইন করি ডায়াগনোসিস, সার্জিক্যাল ইমার্জেন্সি হয়, যেমন ধরেন বার্স্ট অ্যাপেন্ডিক্স, আমার পেশেন্ট 24 ঘন্টা ধরে সব দুনিয়ার সব ডক্সিসাইক্লিন খায়া ফেলাইছে, কিন্তু তার কোনো কিছু হয় নাই, তাকে হসপিটালাইজ করাবো। ইনটলারেন্ট টু আউটপেশেন্ট ওরাল অ্যান্টিবায়োটিক, মানে আমার পেশেন্ট খাইয়েই বমি করে দিছে, উফ ডাক্তার এটা কি দিয়েছেন, ছি এটা আমি খেতেই পারছি না। এদের আরেকটা কি, কোএক্সিস্টিং প্রেগন্যান্সি, ও ডাক্তার আই এম প্রেগনেন্ট, তখন আমাকে তাকে হসপিটালাইজ করতে হবে। ওকে, আরেকটা হচ্ছে শরমের কথা না, এখন হচ্ছে খুললাম, সেটা হচ্ছে পেশেন্ট ইজ নোন টু হ্যাভ এইচআইভি ইনফেকশন। ওকে, এই টাইপের পেশেন্টকে আপনারা হচ্ছে সরাসরি হসপিটালাইজ করবেন, কারণ তাদের অ্যান্টিবায়োটিক নল দিয়ে যাইতে হবে, নালি দি অ্যান্টিবায়োটিক। ওকে, এটা হচ্ছে ব্যাপার। কখনো আমার এই অভিনয়গুলো ভুলবেন না, কারণ এই অভিনয়গুলাই আপনাদের পরীক্ষা মাসের মন্ত্র। এখন আসেন পিআইডির কমপ্লিকেশনস, দি অরিজিনাল কমপ্লিকেশনস, ইনফার্টিলিটি। ডিপার্টমেন্টই দাঁড়ায় আছে পিআইডির উপরে, তাহলে পিআইডি থেকে কোশ্চেন তো আসবেই।
ইনফেকশন ডিজিজের উপর কয়টা ডিপার্টমেন্ট দাঁড়ায় আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কোশ্চেন না আসে যাবি কোথায়, পালাবি কোথায়? এনিওয়ে, নেক্সট আসেন সেক্স করতে পারবে না, ডিসপেরোনিয়া। আরেকটা কি? এক্টোপিক প্রেগন্যান্সি। কত ফোল্ড? 6 থেকে 10 ফোল্ড। আপনাদের পরীক্ষা 6 তারিখেও হবে না, 10 তারিখেও হবে না। সো 6 থেকে 10 ফোল্ড মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে পিআইডি মনে রাখা সবচেয়ে আনোখা হবে। আর ইনফার্টিলিটি কি? 12% যদি একবার হয়ে যায়, 2 বার হইলে 25%, 3 বার হইলে 50%, 4 বার হইলে তো নাই, গন কেস। সো আর সাথে কিছু ক্রনিক পেলভিক পেইন আছে। আরেকটা জিনিস মনে রাখেন, মেনস্ট্রুয়াল প্রবলেম আছে, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ইউটেরাইন ব্লিডিং। এটা কোন টাইপের পিআইডি হয়? এটা হচ্ছে আপনার ক্রনিক পিআইডি হয়। একটা আপু আমাকে জিজ্ঞাসা করছে, প্রাইমারি অর্গানিজম কি এমটিবি মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আসলে ক্রনিক পিআইডি করে, অ্যাকিউট পিআইডি মাইকোব্যাকটেরিয়াম টিবি করেই না। ও হচ্ছে সাইলেন্ট কিলার। ও তো হচ্ছে নাম্বার 1 সাকিব খান। ও কেন করবে? ও হচ্ছে পিছনে পিছনে খেলবে, বা ওকে আপনি তাপসও বলতে পারেন, ঠিক না? বুবলির সাথে পিছনে পিছনে যাবে, কিন্তু সে কখনো সামনে আসবে না। এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিবির বৈশিষ্ট্য। ওকে, তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিবি ইজ নট প্রাইমারি অর্গানিজম, ইট ইজ দা অর্গানিজম অফ ক্রনিক পিআইডি, এবং এ আলাদাই এন্টিটি জেনিটাল টিবি। ওকে, বাট এ বায়োলেটারাল টিউবাল ব্লক করে। এনিওয়ে, নেক্সট হচ্ছে আসেন জেনিটাল টিবি। জেনিটাল টিবি আপনাদেরকে আমি ছোট্ট করে পড়াই দিব, এত ছোট করে যে আমার ক্লাস করার পরে জেনিটাল টিবি থেকে কোনো কিছু ভুল হবে না। কিন্তু আজান দিচ্ছে, নামাজটা পড়বো, সো 15 মিনিট 10 মিনিটের বিরতি দিচ্ছি। আমার এখন এখানে সময় হচ্ছে 5টা 20, আমি ঠিক 5:30টায় ক্লাসটা রিজিউম করব। আপনারা 150 জনের উপরে আছেন, আশা করি আপনারা সবাই আসবেন। ক্লাসটা করতে কেমন লাগতেছে কমেন্টে জানাই রাখবেন, তাহলে আমি আরেকটু মজা করে ক্লাস নিব। এবং ক্লাসটা বললাম তো, মজায় মজায় ইনফেকশাস ডিজিজ আজকে পড়াও হয়ে যাবে, শেষও হয়ে যাবে, নো ওয়ারিস। তাহলে টাটা ফর 10 মিনিট। ইন্ট্রোডাকশনে দেখেন জেনিটাল টিবির প্রথম কথা হচ্ছে আপনাদেরকে কি সব পড়তে হবে? হ্যাঁ, ইন্ট্রোডাকশনের একটা জায়গা আপনাদেরকে পড়তে হবে। 5 থেকে 10% অফ ইনফার্টিলিটির যে কজটা আছে সেটা জেনিটাল টিবি করে, ঠিক আছে? এটা হচ্ছে ইনফার্টিলিটির যে আমাদের মেইন কজ, তার 10%ই কিন্তু আমাদের জেনিটাল টিবির আন্ডারে। এবং জেনিটাল টিবি সবসময় সেকেন্ডারি হয় প্রাইমারি ইনফেকশনের। এটা কিসের জন্য সেকেন্ডারি হয় প্রাইমারি ইনফেকশনের? মানে আপনার একটা প্রাইমারি আদার্স অর্গান লাগবে যেটা জেনিটাল টিবি করবে। তারা কে হইতে পারে? এক্সট্রা জেনিটাল সাইট। সেই এক্সট্রা জেনিটাল সাইট কারা? তারা হচ্ছে 1 নাম্বার হচ্ছে লাংস, তারপরে লিম্ফ নোড, তারপরে এরপরে বোনস এন্ড জয়েন্টস। তাহলে লাংসটা আপনাদের প্রাইমারি সোর্সের 1 নাম্বার, মানে প্রাইমারি ইনফেকশনের 1 নাম্বার সোর্স। এখন আপনার যখন লাংস থেকে জেনিটাল টিবি হবে, তাহলে কমন রুট কোনটা হবে? কমন রুট হবে রক্ত দিয়ে, মানে হেমাটোজেনাস রুট। তাহলে জেনিটাল টিবিতে কিন্তু লিম্ফ্যাটিক্সটা কমন রুট না, এখানে কমন রুট হচ্ছে হেমাটোজেনাস। দেন লিম্ফ্যাটিক দিয়ে কিছু ছড়ায়, অ্যাসেন্ডিং দিয়েও ছড়ায়, কিন্তু মেইনলি হচ্ছে গিয়ে আপনার ছড়ায় আপনার হেমাটোজেনাস রুট দিয়ে। এবং এরা সাধারণত ফেলোপিয়ান টিউবকে প্রাইমারিলি এফেক্ট করে। ফেলোপিয়ান টিউব 100% এফেক্টেড হয়। কারো যদি আপনি ইউট্রাসে জেনিটাল টিবি পান, তাহলে আপনি ধরে নেবেন তার ফেলোপিয়ান টিউব এফেক্টেড। কারো যদি আপনি হচ্ছেন গিয়ে যে একেবারে ওভারিতে পান, বা প্যারামেট্রিয়ামে পান, বা ভেজাইনাতে ভালভাতে পান, তাহলে ধরেই নেবেন তার ফেলোপিয়ান টিউব এফেক্টেড। মানে ফেলোপিয়ান টিউব 100% এফেক্টেড হবেই, এটা একটা মজার ব্যাপার। আর কেন আমাদের টিউবারকুলোসিস টেস্ট এখন বাড়তেছে? আমাদের জেফ কোড যেটা আপনাদের 9th এডিশন আছে, সেই জেফ কোডের 9th এডিশনে 421 নাম্বার পাতাটা খুলে দেখবেন যে রিস্ক ফ্যাক্টর গুলা যেগুলো আছে তার মধ্যে এইচআইভি ইনফেকশন আর ড্রাগ রেজিস্ট্যান্ট এখন এত বাড়ছে যে এই জন্য সাধারণত আমাদের টিউবারকুলোসিস বাড়তেছে। কারণ কি? এরা হচ্ছে ইমিউন কম্প্রোমাইজড করে দেয় আমাদেরকে। সো অ্যাজ এ রেজাল্ট অল্প টিবিতে, ইভেন যাদের টিবির আপনি টিবির কাছেও যান নাই, হয়তোবা মানে অনেক দূর থেকে আর কি কেউ কাশি দিচ্ছে, তাদেরও আপনি যদি ইমিউন কম্প্রোমাইজড হন, তাহলে আপনার 1টা 2টা অর্গানিজমেও হয়ে যাইতে পারে, আল্লাহ না করুক এরকম। আপনাদের জন্য 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাফেকশন রেটের যে জেনিটাল অর্গান টিউবারকুলোসিস যে পার্সেন্টেজটা আছে এইটা, যেখানে ফেলোপিয়ান টিউব 100%, এন্ডোমেট্রিয়াম 50 to 60%, পেলভিক পেরিটোনিয়াম 40 থেকে 50%, ওভারি 30%, সার্ভিক্স 5 থেকে 15%, ভালভা আর ভেজাইনা 1%। আর মোড অফ স্প্রেডটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটার ডিটেইলসটা আপনারা চাইলে আজকে একটু দেখে রাখতে পারেন, হেমাটোজেনাস রুটে কিভাবে ছড়ায়, লিম্ফেটিক্স দিয়ে কারা কারা ছড়ায়, মানে মানে মাইকোপ্লাজমা হোমিনিস কিন্তু সাধারণত প্যারামেট্রিয়ামে ছড়ায় এবং এরা লিম্ফেটিক্স দিয়ে ছড়ায়, সেকেন্ডারি অর্গানিজম গুলা। হ্যাঁ,
তো এরকম আর কি, সরি লিম্ফেটিক্স দিয়ে কিভাবে ছড়ায়, ওটা তো পিআইডি এর কথা বলতেছিলাম, সরি। জেনিটাল টিবিটা লিম্ফেটিক্স দিয়ে কিভাবে ছড়ায় এইটুকুনো দেখে রাখতে পারেন। আর ডাইরেক্ট আর অ্যাসেন্ডিং এটা কিভাবে কিভাবে ছড়ায়, ছড়াইলে কোন অর্গানটা এফেক্টেড হবে সেইটা আপনারা দেখে রাখতে পারেন। ওকে, প্যাথোজেনেসিস আপনাদের জন্য সেরকম একটা ইম্পর্টেন্ট না, তারপরেও প্যাথোজেনেসিস থেকে একটাই লাইন ইম্পর্টেন্ট, সেটা কমন সাইট কোনটা, ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের কোন লেয়ারটা? ইনফেকশাস ডিজিজেস সাবমিউকাসাল লেয়ার অফ অ্যাম্পুলারি পার্ট। জেনিটাল টিউবারকুলোসিস দিয়ে যে আপনার সালপিনজাইটিসটা হয়, ফেলোপিয়ান টিউব যে এফেক্টেড হয়, এর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সালপিনজাইটিস। এবং এরা সাধারণত মাসেলটাকে ডিস্ট্রয় করে ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস করে। তো এই জন্য কি হয়, এই জন্য হচ্ছে গিয়ে যে আপনাদের দেখা যায় যে ওয়াল গুলা থিকেন ক্যালসিফাইড হয়ে যায় এবং ইনফেকশনটা ইনওয়ার্ডে চলে যায়, ভিতরে চলে যায়। ওকে, এটা টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স নেয়। মজার ব্যাপার হচ্ছে আপনাদের হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিক যে অ্যাপিয়ারেন্সটা আছে ওইটা আর বেশি দেখা লাগবে না, খালি শোনেন ওখানে আমাদের একটা হচ্ছে গিয়ে যে এক্সট্রাভেসেশন অফ দ্য ডাই হয়, এবং সেখানে হচ্ছে আপনার লিড পাইপ রিজিডিটি হয়, টিউবটা হচ্ছে একদম সোজা হয়ে যায়, জায়গায় জায়গায় নোডুলেশন হয়, ক্যালসিফিকেশন হয়, টিউবাল কর্নুয়াল ব্লকও হয়, আবার অ্যাম্পুলাটা ফুলেও যায়, ঠিক আছে, টিউবাল আউটলাইনটা নষ্ট হয়ে যায়, ফ্লাফিনেস হয়ে যায়, এবং আপনার ইউটেরাসের ক্ষেত্রে একটা হানিকম অ্যাপিয়ারেন্স বা ইররেগুলার আউটলাইন পাবেন। এটাই হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিক হচ্ছে গিয়ে যে আপনার ফাইন্ডিংস। এবং আমরা একটা প্রুভেন কেস অফ টিবিতে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করি না, কারণ রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস হয়, তো এই জন্য আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি প্রুভেন কেসে করি না। এখন আসেন আপনার ডিডিটা কি, সবচেয়ে কমন ডিডি হচ্ছে সালপিনজাইটিস ইসমিকা নডোসা। এটা কি? এটা হচ্ছে আপনার হাইপারট্রফাইড মায়োসালপিনস। মানে কি? মানে আপু এটা কাইন্ড অফ একটা এন্ডোমেট্রোসিসের মতো। এখানে যে ফেলোপিয়ান টিউবটা আছে, এরা এরা হচ্ছে কি, এদের যে টিউবাল এপিথেলিয়ামটা আছে, এরা মাসেল লেয়ারের মধ্যে ঢুকে যায়, ফেলোপিয়ান টিউবে ঢুকে এরা প্রলিফারেট করে, এবং মাসেল লেয়ারটা এমনিতেই আগে থেকে হাইপারট্রফাইড আছে, এটার কারণে আরো বেশি হাইপারট্রফাইড হয়ে যায়। এইটার এক্সাক্ট ইটিওলজি কেউ জানে না, এবং এটা সাধারণত একটা স্মল ডায়াবাটিকুলামের মতো দেখা যায়, এবং এইটা হচ্ছে টিউবারকুলার ইনফেকশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা সাধারণত পেলভিক এন্ডোমেট্রিওসিসে দেখা যায়। এটা ডিডি, কারণ এটা হচ্ছে কি আপনার দেখতে টিউবারকুলোসিসের মতো, এই জন্য এটা ডিডি। আপনি এটাকে বায়োপসি করে তারপরে হচ্ছে গিয়ে যে ইয়া করতে পারেন, মানে আপনি এটাকে বায়োপসি করে আপনি এটার হচ্ছে গিয়ে যে আপনার বা টিবি টেস্ট করে আপনি এটার হচ্ছে গিয়ে যে ডিডিটা এক্সক্লুড করতে পারেন, টিবি টেস্টটা ইয়া। এখন আসেন আপনাদের সবচেয়ে কনফিউশনের জায়গাটা, কোন জায়গাটা? সেটা হচ্ছে আপনি কিভাবে পেলভিক টিবি ডায়াগনোসিস করবেন। ন্যাট পিসিআর দিয়ে করবেন, আর বাকি সব ভুলে যান। ন্যাট পিসিআর দিয়ে করবেন, এটাই। কোনখান থেকে করবেন? এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নিবেন অথবা মেনস্ট্রুয়াল ব্লাড নিবেন ক্লিনিক্যাল স্পেসিমেন হিসাবে। একজন আপু আমাকে জিজ্ঞাসা করছিলেন প্রিসিডিং উইক অফ মেনস্ট্রুয়েশন মানে কি? মানে হচ্ছে আপু যে সপ্তাহে মেনস্ট্রুয়েশন শুরু হবে তার আগের সপ্তাহে। সাধারণত দেখা যায় এটা মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার, ধরেন আমার মেনস্ট্রুয়েশন শুরু হবে 21 তারিখে, আমি 14 তারিখের পরে করব, 21 তারিখ এক্সিড করতে দিব না। 20 তারিখেও করতে পারি, 18 তারিখেও করতে পারি, 19 তারিখেও করতে পারি। কারণ কি? কারণ ওই সময় আমি কিউরেটেসটা করলে আমি জায়ান্ট সেল আর ব্যাকটেরিয়াম গুলা পাবো, ওগুলা হচ্ছে সারফেসে চলে আসবে, এইটার কারণে। আরেকটা জিনিস শোনেন, সেটা হচ্ছে ন্যাটের পর কোনটা সবচেয়ে বেশি পজিটিভ আর কি এদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে গিনিপিগ ইনোকুলেশন টেস্ট খুবই পজিটিভ, কিন্তু কারো গিনিপিগ ইনোকুলেশন টেস্ট করার ক্ষমতা নাই, ন্যাট পিসিআর এর সুবিধা নাই, তাহলে সে কি করবে? সে কালচার করতে পারে কিসে? সে কালচার করতে পারে যদি থাকে লিকুইড ব্যাকটেক কালচার, এটা 3 সপ্তাহে হয়। যদি না থাকে তখন আমরা লোয়েনস্টেইন জনসন মিডিয়ামে যাব, কিন্তু লিকুইড ব্যাকটেক কালচারের সুবিধা যদি থাকে এটা আমরা করতে পারি, এটা 3 সপ্তাহের মধ্যে পাবো। 100টা বেসিলি বেশি হলে এটা পজিটিভ আমরা পাবো। আরেকটা কোশ্চেন করতে দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে জিন এক্সপার্ট করবে কিনা। জিন এক্সপার্টটা সাধারণত যেগুলা রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিবি আছে, জেনিটাল টিবি বলেন পালমোনারি টিবি বলেন, মানে বেসিক্যালি জেনিটাল টিবি যেগুলো রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে আমরা জিন এক্সপার্ট করতে পারি। এটাও ওয়ান কাইন্ড অফ ন্যাট, কিন্তু সাধারণত দেখা যায় যে এই ন্যাটটা করলেই এনাফ। তাই জিন এক্সপার্টের কথাটা পেলভিক টিবিতে বলা নাই বা জেনিটাল টিবিতে বলা নাই। কোন টিবি করব আমরা? আমরা করব হচ্ছে পালমোনারি টিবির জন্য আমরা জিন এক্সপার্টটা করতে পারি। এবং কন্ট্রাসেপশন কোনটা আমরা অ্যাভয়েড করব? সেটা হচ্ছে গিয়ে যে আপনার আমরা অ্যাভয়েড করব হচ্ছে কম্বাইন ওরাল কন্ট্রাসেপশন।
হ্যাঁ আপু দাঁড়ান, যেটা বলতেছিলাম কন্ট্রাসেপশনটা আমরা কোনটা দিব, কন্ট্রাসেপশনটা আমরা আসলে দিব হচ্ছে গিয়ে দুটা কন্ট্রাসেপশন। একটা হচ্ছে গিয়ে যে ব্যারিয়ার মেথড ইউজ করতে পারবো, এবং 2 বছর পর্যন্ত এদেরকে বাচ্চা নিতে বলবো না, এটা ইম্পর্টেন্ট। কতদিন পর্যন্ত বাচ্চা নিতে বলবো না? 2 বছর। কি ইউজ করতে বলবো? ব্যারিয়ার মেথড। আর হচ্ছে গিয়ে যে আমরা কি করতে পারি, যাদের ফ্যামিলি কমপ্লিট তাদেরকে আমরা বলতে পারি আপনারা পার্মানেন্ট স্টেরিলাইজেশন করে নেন। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাসেপশন। আমরা কখনোই কম্বাইন ওরাল কন্ট্রাসেপশন দিব না, বা কোনো টাইপের প্রজেস্টেরন কন্টেনিং বা এস্ট্রোজেন কন্টেনিং হরমোনাল কন্ট্রাসেপশন দিব না, কারণ এটা কন্ট্রাসেপটিভ ফেইলিউর হয়ে যাবে। এছাড়া টিভিতে পড়ার কিছু নেই। হ্যাঁ, টিভিতে শুধু এইটুকুনই পড়ার। আর আপনারা ফার্মাকোলজি থেকে টিভিতে কি পড়বেন? ফার্মাকোলজি থেকে টিভির প্রত্যেকটা ড্রাগ পড়বেন এবং তাদের সাইড ইফেক্ট গুলা পড়বেন। ওইটা ভেরি ইম্পর্টেন্ট, এবার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি বারবার। টিভির সবকটা ড্রাগ এবং তার হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট। এখন চলে আসেন শীটে, কিন্তু নতুন শীটে টিউবারকুলোসিস ইন প্রেগন্যান্সি নাই। আর এটা আপনারা নোট নিবেন। অবস দত্ত এটা আমার দেওয়ার কথা, আমি এটা কেন বা জানি আমার মানে একটার পর একটা সিচুয়েশন আসছে দেখে দিতে পারছি না। আচ্ছা যাই হোক, অবস দত্ত 10th এডিশনের চ্যাপ্টার 20 280 থেকে 282 পেজে টিউবারকুলোসিস ইন প্রেগন্যান্সি আছে। এখানে একটু বোঝার ব্যাপার আছে। কি বোঝার ব্যাপার আছে? প্রথম কথা, আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে প্রেগন্যান্সিতে। প্রেগন্যান্সিতে পিসিআর দিয়ে ডায়াগনোসিস করা যায় কিনা? যায়। এই যে দেখেন ন্যাট পিসিআর, এটা ডাইরেক্ট অ্যাম্প্লিফিকেশন টেস্ট করা যায়। তারপরও আমরা ঘুরাইয়া খাইতে পছন্দ করি। প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা অনেকে বলতেই পারি যে হ্যাঁ আপনি জানতো যায় দেখে আসেন তো আপনার টিবি আছে কিনা। কাদের ক্ষেত্রে বলবো? ধরেন আমার কাছে কোনো পেশেন্ট আসছে যার হচ্ছে এইচআইভি আছে, তার ক্ষেত্রে বলতে পারি। অথবা সে আসছে, সে টিবি, কে ন্যাট পিসিআর করতে চায় বলেন আপু 1000-2000 টাকা দিয়ে? এটি স্কিন টিউবারকুলিন টেস্টটা তো গভর্নমেন্ট ফ্রিতে করায়, সেই জন্য অনেকেই চায়। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে সে আসছে ক্লোজ কন্ট্যাক্টে গেছে, বা চেস্ট রেডিওগ্রাফ গেছে, বা হচ্ছে ডায়াবেটিস হয়েছে। এখন কি শুনতে পাচ্ছেন না? ম্যাম শোনা যাচ্ছে কথা। মেবি যে ডক্টর শুনতে পাচ্ছে না ওনার সাউন্ড সিস্টেম প্রবলেম আছে। ওকে, আচ্ছা। তাহলে দেখেন আমরা কাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এই টেস্ট গুলা করাবো। প্রথম কথা হচ্ছে কারো ডায়াবেটিস আছে, আমার সন্দেহ হচ্ছে, কারো রেনাল ফেলিউর আছে, কেউ হচ্ছে গিয়ে যে ক্লোজ কন্ট্যাক্টে গেছে, কেউ এইচআইভি পজিটিভ, কিছু ক্ষেত্রে আমার এমনি সন্দেহ হয়েছে, তাদের ক্ষেত্রে আমি টিউবারকুলিন স্কিন টেস্ট করাবো। কি দিয়ে? একটা পিপিডি দিয়ে, প্রোটিন পিউরিফাইড ডেরিভেটিভস। এখন এই জিনিসটা কি হবে, একটা হাতের মধ্যে নেওয়ার পরে আমার একটা হচ্ছে গিয়ে যে ইনডিউরেশন থাকবে। এই ইনডিউরেশনটা কত থাকবে সেটাই হচ্ছে আসল ঘটনা। নর্মালি যদি আমি হেলদি হই, হেলদি প্রেগনেন্ট ওম্যান হই, আমার যদি 15-র বেশি যায় অথবা 15 হয়ে যায় ইনডিউরেশন, তাহলেই আমি পজিটিভ টিউবারকুলোসিস, বাট আমি কনফার্ম করব পরে। এখন আমার হচ্ছে গিয়ে যে 5 হয়েছে, 5-এর বেশি হয়েছে, 5-এর কম হয়েছে, 10 হয়েছে, 10-এর বেশি হয়েছে, এগুলা কখন আমি কোন টাইমে গেলে আমার পিপিডি টেস্টটা পজিটিভ আসবে? দেখেন প্রথম কথা হচ্ছে 5-এর কম। যদি 5-এর কম হয়, আমি বলবো একটা পেশেন্টের এইচআইভি ইনফেকশন, মানে তার CD4 সেল কাউন্ট হচ্ছে 200 থেকে 500 এবং সে এইচআইভি পজিটিভ ছিল, এরকম একটা পেশেন্টের যদি 5-এর নিচেও যায়, মানে দিলাম আর একটু ফুলে গেল, সেই হচ্ছে পজিটিভ। তোমার ফুললেই হইলো, মানে তুমি বেলা আমি একটু ছোট্ট একটা দানা দেখা গেলেও হইলো, কারণ বলে তো নাই যে 5-এর কম 10-এর বেশি, এরকম তো কিছু বলে নাই, 5-এর কম হইলেই সে পজিটিভ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যে কার কার আমি 5-এর বেশি বা 5-এর সমান হইলে বলবো যে তার স্কিন টিউবারকুলিন টেস্টটা পজিটিভ। যারা এইচআইভি পজিটিভ বাট তাদের হচ্ছে CD4 সেল কাউন্ট ভালো আছে, যারা ক্লোজ কন্ট্যাক্টে গেছে টিবি পেশেন্টের, যাদের প্রেগনেন্সির আগে একটা অ্যাবনর্মাল চেস্ট রেডিওগ্রাফ ছিল, বা প্রেগনেন্সিতেও তারা ভুল করে চেস্ট রেডিওগ্রাফ করছে যেটা আপনার অ্যাবনর্মাল আসছে, তাদের ক্ষেত্রে 5 বা 5-এর বেশি হইলেই আমি পজিটিভ বলবো। আর যাদের ডায়াবেটিস আছে, কোমরবিডিটিস আছে, রেনাল ডিজিজ আছে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমি 10 বা 10-এর বেশি হইলে টিউবারকুলিন টেস্ট পজিটিভ বলবো। তাহলে খুব সোজা, একটা হচ্ছে 5-এর নিচে যারা এইচআইভি ইনফেকশন আছে, 5-এর উপরে যে এইচআইভি পজিটিভ ক্লোজ কন্ট্যাক্টে আসছে টিবির অ্যাবনর্মাল চেস্ট রেডিওগ্রাফট আছে। আর 10-এর উপরে বা 10 হইলে হচ্ছে যাদের ডায়াবেটিস ডুবেটিস আছে আর কি। আর হেলদি পার্সনদের ক্ষেত্রে 15-র উপরে। এখন আসেন আমি চেস্ট এক্সরে করবো কিনা। করতে পারেন 13 সপ্তাহ মানে 12 সপ্তাহ পরে, তাও শিল টিল পড়ায় পেলভিসে। আর আপনি যে ন্যাট টেস্ট করতে চাচ্ছেন, এর কি আপনি স্যাম্পল নেবেন? 3টা স্যাম্পল নেবেন, আর্লি মর্নিং স্পুটাম টেস্ট নেবেন। এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে না, মানে এখন অনেকে আছে সকালবেলা থুতু আসেই না, তার গলা শুকাইয়ে আসে, তার বমি পায়,
তো তাদের ক্ষেত্রে কি করবেন? ইন্ডিয়াতে নতুন একটা টেস্ট আসছে যেটা হোল ব্লাড স্যাম্পল দিয়ে সিঙ্গেল টেস্ট হিসাবে ইউজ করে। এটার নাম হচ্ছে ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। এটা খুবই ফাস্টার এবং আপনার যদি বিসিজি ভ্যাকসিন নেওয়াও থাকে তাও এইটা হচ্ছে গিয়ে যে এই রেজাল্টের সাথে কোনো রকম মানে করবে না, প্রবলেম করবে না। মানে আপনার টিবি হওয়া মানে আপনি টিবি পজিটিভই। এটার নাম হচ্ছে IGRA ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে টেস্ট। এটা হচ্ছে ইন্ডিয়াতে করা হয়, আমাদের দেশে এখনো করানো শুরু হয় নাই। এত কিছু করে কি লাভ? লাভ হচ্ছে আপনি ম্যানেজমেন্ট করবেন। ১ নাম্বার আপনি প্রিভেনশন করবেন, ২ নাম্বার আপনি ট্রিটমেন্ট দিবেন। প্রথম কথা আপনাদের ট্রিটমেন্টটা এত বেশি কিছু জানতে হবে না। মনে রাখেন টিবি হইছে এটা বলে যে হচ্ছে ডাক্তাররা বলে যে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে সিজার করায় দিব, এটা বলা যাবে না। অবস্টেট্রিক ম্যানেজমেন্টের উপরে কোন রকম কোন কিছুতে কিচ্ছু নাই। তাহলে আপনার কি লাভ হবে? আপনি হচ্ছেন যাদের ওমেনদের পজিটিভ পিপিডি টেস্ট আছে কিন্তু তারা অ্যাসিম্পটোমেটিক এবং বয়স ৩৫ এর কম, তাদের ক্ষেত্রে আপনি আইসোনিয়াজাইড আর পাইরিডক্সামিন দিতে পারেন। ঠিক আছে? পাইরিডক্সিন দিতে পারেন। কিসের জন্য? এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি প্রিভেন্ট করবেন আর আইসোনিয়াজাইডটা দিবেন প্রোফাইলেক্সিস হিসাবে। এখন কথা হচ্ছে সেটা কখন শুরু করবেন আপনি? আপনি শুরু করবেন ফার্স্ট ট্রাইমেস্টারের পরে। আর যাদের টিবি হয়ে গেছে তাদের আপনি টিবি ট্রিটমেন্ট দিবেন। সাথে আইসোনিয়াজাইডটা এড করে অ্যাড করবেন, পাইরিডক্সিনটা এড করবেন। টিবির যে ৩টা ট্রিটমেন্ট আছে যে ২ মাসে হচ্ছে গিয়ে আপনি ৪ টা দেন, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথামবিউটল দিবেন আর সাথে হচ্ছে টিবি ট্রিটমেন্টটা এড করে দিবেন। এখন আপনার একটা ব্যাপার রয়ে যায়, সেটা হচ্ছে অ্যাক্টিভ টিবি আর ল্যাটেন্ট টিবি। এদের কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? অ্যাক্টিভ টিবিতে আপনি ৪ টা দিলেন ২ মাস, পরবর্তী ৭ মাস বা ৪ মাস আপনি হচ্ছেন ২ টা দিবেন আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন। হ্যাঁ? এটা হচ্ছে অ্যাক্টিভ টিবি রেজিমেন। কিন্তু আপনার যদি ল্যাটেন্ট টিবি থাকে এবং রিস্ক ফ্যাক্টর থাকে, দ্যাট ইজ দা ল্যাটেন্ট টিবি মানে তার আসলে টিবি ভাব, টিবির অভাব সেই টাইপের। রিস্ক ফ্যাক্টর মানে কি? ডায়াবেটিস আছে, রেনাল ডিজিজ আছে, অথবা হচ্ছে গিয়ে যে তার এইচআইভি আছে, তার হচ্ছে কোমরবিডিটিস আছে কোনো, ওবেস পেশেন্ট। এদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি এদের ক্ষেত্রে আইসোনিয়াজাইড দিবেন একদম টানা ৯ মাস। এখানে কিন্তু বলে নাই যে আপনি হচ্ছেন গিয়ে যে এদের ক্ষেত্রে আপনি ফার্স্ট ট্রাইমেস্টার দিবেন না, এই সেই হ্যান ত্যান, এগুলা বইয়ে কিছুই বলে নাই। প্রিভেনশনের ক্ষেত্রে আপনি ফার্স্ট ট্রাইমেস্টার নাও দিতে পারেন, কিন্তু এখন থাকবে তখন আপনাকে ফার্স্ট ট্রাইমেস্টার সব ট্রাইমেস্টারেই দিতে হবে, নো কোশ্চেন আস্কড। আচ্ছা ১ মিনিট, ১ মিনিট।
আমাকে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল, এক্সট্রিমলি সরি, যে আনস্টেবল দেখাচ্ছিল ইন্টারনেট, তারপর ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ল্যাটেন্ট টিবি পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এরপরে আসেন ব্রেস্ট ফিডিং। আপনাদের টিউবারকুলোসিস ইন প্রেগন্যান্সিটা আমি পড়াচ্ছিলাম, যেটাতে আপনাদের লাগবে টিউবারকুলিন টেস্টটা হচ্ছে কি, স্কিন টেস্টটা কিভাবে করেন, এখানে হচ্ছে ট্রিটমেন্টে অবস্টেটিক ম্যানেজমেন্টে কোনো ডিফারেন্স আছে কিনা, এবং প্রিভেনশনের ক্ষেত্রে আপনি কি করবেন, এবং ব্রেস্ট ফিডিংটা আপনাদের লাগবে। কন্ট্রাসেপশনটা আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে একটু আগে। ব্রেস্ট ফিডিং কি, পেশেন্টের বাচ্চা যদি টিবি ওষুধ খায় এবং পেশেন্টও যদি টিবি ওষুধ খায়, তখন আপনি অ্যাভয়েড করবেন, কন্ট্রা ইন্ডিকেটেড না, অ্যাভয়েড করবেন। কারণ কি, ড্রাগ এক্সেস হয়ে যেতে পারে। কন্ট্রা ইন্ডিকেটেড কোন কোন কেসে হয়? কন্ট্রা ইন্ডিকেটেড হবে অ্যাক্টিভ কেসে। কখন? যখন মা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হবে। আগে কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ কেসে আমরা বলতাম যে এটা কন্ট্রা ইন্ডিকেটেড, কিন্তু এখন আর আমরা বলি না। এখন আমরা বলি মা যদি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয় এবং অ্যাক্টিভ কেস হয় তখন। কারণ অ্যাক্টিভ কেস মানেই আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, এটা আমাদেরকে জানতেই হবে যে অ্যাক্টিভ কেস মানেই আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। এখন দেখেন মা এইসব কেসের ক্ষেত্রে, যে অ্যাক্টিভ কেস, মা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, এইসব ক্ষেত্রে বাচ্চাকে ডেলিভারির পরপরই মায়ের কাছ থেকে দূরে সরাইতে হবে, কারণ বাচ্চার তাহলে এই ভয়ঙ্কর টিবিটা চলে আসবে। সমস্যা হচ্ছে বাচ্চা থেকে আমাদের ছড়াবে, এই জন্য হচ্ছে গিয়ে যে জিনিসটাকে আইসোলেটেড করে রাখতে হবে। আরেকটা কি, এইগুলা বাচ্চা যারা হচ্ছে সাধারণত মা অ্যাক্টিভ কেস বা মা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খাচ্ছে, তারা হওয়ার সাথে সাথে তাদেরকে প্রোফাইলেকটিক, মানে যারা হচ্ছে এই যে অ্যাক্টিভ ডিজিজ এবং মা হচ্ছে মানে মা অ্যাক্টিভ ডিজিজ আছে ওষুধে আছে, সেই সব বাচ্চাকে জন্ম নেওয়ার পরপরই আইসোনিয়াজাইড আমরা দিব। আইসোনিয়াজাইড আমরা দিব প্রোফাইলেকটিক। কতদিন পর্যন্ত দিব? 3 মাস পর্যন্ত দিব, এবং বিসিজি ভ্যাকসিন দিয়ে দিব। এইটা হচ্ছে আপনাদের জানা লাগবে যে ব্রেস্ট ফিডিং অ্যাভয়েড করি যদি মা বাচ্চা দুইজনই হচ্ছে কি যে টিউবারকুলোসিসের ওষুধ খায়, এবং কন্ট্রাইন্ডিকেটেড অ্যাক্টিভ কেস যখন মা থাকবে, এবং তার সাথে মায়ের আবার মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি থাকবে। এইটুকুনো আপনাদের জানা। আর এটা তো জানেনই যে ওসিপি ইউজ করবো না, কারণ কন্ট্রাসেপশন ফেলিউর হবে। এটা হচ্ছে ড্রাগ মেটাবলিজম এক্সিলারেট করবে, হ্যাঁ, এনজাইম ইনডিউসার। এটা হচ্ছে একটা জেনিটাল টিউবারকুলোসিসের কি পয়েন্ট, এটাই হচ্ছে লাস্ট স্লাইড জেনিটাল টিউবারকুলোসিসের। সেটা হচ্ছে একটা টিপিক্যাল গ্রানুলোমাতে আপনি কি পাবেন। একটা টিপিক্যাল গ্রানুলোমাতে আপনি ল্যাংহ্যান্স সেল পাবেন, ক্রনিক ইনফ্লামেটরি সেল পাবেন, এপিথেলয়েড সেল পাবেন, এবং হচ্ছে সারাউন্ডিং এ সেন্ট্রাল এরিয়া অফ ক্যাসিয়েশন। ক্যাসিয়েশন কিন্তু কনস্ট্যান্ট নাও থাকতে পারে, না থেকেও টিবি হইতে পারে। আপনি যে টিবিতে পান, এটা কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, যেমন অ্যামেনোরিয়া, অলিগোমেনোরিয়া বা মিনস্ট্রুয়াল প্রবলেম। কেন পান? কারণ হচ্ছে গিয়ে যে আমাদের টিউবারকুলিন টক্সিন দিয়ে উফুরাইটিস হয়, এই জন্য পান। আর ফেলোপিয়ান টিউব মোস্ট কমন সাইট অফ অ্যাফেকশন, বোথ টিউব অ্যাফেক্টেড হয় সিমুলটেনিয়াসলি, মানে বাইলেটারাল টিউবার ব্লক টিবিও করতে পারে। কিন্তু 1 নাম্বার কজ অফ বাইলেটারাল টিউবার ব্লক হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। দেখেন বিভিন্ন টাইমে আপনাদের কি কি হচ্ছে গিয়ে যে প্রশ্ন আসছিল, এইবার আপনাদের আসতে পারে, সেটা হচ্ছে টিবি ডায়াগনোসিস। আমরা অবশ্যই, যদি এরকম কথা গাইনিতে আসে যে টিবি ডায়াগনোসিস করবেন, তখন আমরা যদি এখানে যদি জিন এক্সপার্টও থাকতো, তাও আমরা পিসিআর ফর টিবি দিতাম। কারণ বলে না এটা পালমোনারি টিবি না জেনিটাল টিবি। যে ম্যাডাম কোশ্চেন করছে সে হয়তো জেনিটাল টিবি চিন্তা করেই করছে, পালমোনারি টিবি হইলে কি কোশ্চেনে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিবে? অবশ্যই। এই দেখেন জানুয়ারি 21 পরবর্তী কোশ্চেনে দিয়েই দিছে যে পেশেন্ট কফের জন্য সাফার করতেছে, সে ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার সাফার করতেছে, সে ডায়াগনোসিস হয়েছে টিউবারকুলোসিসে, তার কনফার্মেটরি কি হবে মাইক্রোবায়োলজিক্যাল ডিটেকশনের জন্য? তার ক্ষেত্রে হবে জিন এক্সপার্ট। তাহলে পালমোনারি টিবির জন্য আমি জিন এক্সপার্ট করবো, জেনিটাল টিবির জন্য আমি পিসিআর করবো। যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে টিবি ডায়াগনোসিস চাই, তাহলে আমি পিসিআর ফর টিবি অ্যান্সার দিব। আরেকটা জিনিস দেখেন, আমি আপনাদের বলছিলাম যে ওমেন কন্ট্রাসেপশন নিচ্ছে, সে হচ্ছে কনসিভ করে গেছে, তার কন্ট্রাসেপশন ফেলিউর হয়েছে। কি ওষুধ দিয়ে ফেলিউর হয়েছে? রিফাম্পিসিন দিয়ে ফেলিউর হয়েছে। তাহলে আপনাদের প্রত্যেকটা ওষুধ এবং তার সাইড এফেক্টের নাম জানতেই হবে। এটা জানুয়ারি 23 আসছে, সো আপনাদের এইবার আসার চান্স আছে, জুলাই 23-এও কিন্তু কোশ্চেন আসছে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আমি একটা কথা সবসময় বলি, এখন তো এখানে হচ্ছে গিয়ে যে অনেকেই অনেক কথা বকা দিবে আমাকে। আচ্ছা, সবাই কোশ্চেন লিখে রাখেন, আমি কোশ্চেন ডিসকাশন হচ্ছে গিয়ে ক্লাস শেষে করব, কারণ না হলে ক্লাস একেবারে রাত্রেবেলা 10টায় শেষ হবে না। তো অনেকেই ওই কোশ্চেন গুলা যদি জানতে চান শেষ পর্যন্ত থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা লিখে রাখবেন এখানে না, আপনাদের খাতায়, কারণ আমি বারবার আউট হয়ে যাচ্ছি, কোশ্চেন চলে যাচ্ছে আমার কাছ থেকে। খাতায় লিখে রাখেন, পরে একসাথে হচ্ছে আমি উত্তর দিব। এটার কারণ হচ্ছে গিয়ে যে না হলে ক্লাস অনেক লেন্দি হবে। এনিওয়ে, আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম
সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্র্যাক্ট ইনফেকশন। সেক্সুয়ালি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা সেক্সুয়াল ট্র্যাক্ট বলছি, হ্যাঁ শোনেন, যেটা হচ্ছে কি যে আমরা পাই এসটিডিস বা ইনফেকশনে যেগুলো পাই, সেটা হচ্ছে একটা ভেজাইনাল ডিসচার্জ পাই, আর একটা কি পাই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনে পাই হচ্ছে কি যে ভেজাইনাল ডিসচার্জ, আর একটা পাই জেনিটাল আলসার। তো ভেজাইনাল ডিসচার্জে আমরা কয়টা পাই আর জেনিটাল আলসারে কয়টা পাই, এটা আপনাদের জানা খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনেক সময় পরীক্ষার হলে যে আপনারা মাথা কাজ করবে না যে কোনটা ভেজাইনাল ডিসচার্জ করে কোনটা জেনিটাল আলসার করে। তাহলে ভেজাইনাল ডিসচার্জ করে গনোরিয়া, ক্লামাইডিয়া, ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস আর ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস। আর আলসার করে আপনার জেনিটাল আলসার, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি কি আসি, দেখা যায়? ওকে, আলসার করে হচ্ছে সিফিলিস, ভেরি ইম্পর্টেন্ট, শ্যাঙ্ক্রয়, ডনোভানোসিস, লিম্ফোগ্রানুলা ভেনেরাম, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইচপিভি। এছাড়াও অনেকে করতে পারে বাট নট ডাইরেক্টলি। এখন আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে ডনোভানোসিস আর লিম্ফোগ্রানুলা ভেনেরাম আপনাদের পড়া বেশি লাগবে না। আগে যদি একবার পড়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে ওটাই এনাফ, আর রিভিশন দেওয়ার জন্য খুব বেশি পড়তে হবে না। খালি জেনে রাখেন ডনোভানোসিস আর লিম্ফোগ্রানুলা ভেনেরামের মধ্যে কে, আচ্ছা আপনারাই বলেন আমাকে, লিখবেন সেটা হচ্ছে কে হচ্ছে গিয়ে যে পেইনফুল আর কে পেইনলেস। খালি এটার অ্যান্সার দিবেন, পেইনফুল কে এটাই বলেন। আলসার তো পেইনফুল হবে না, লিম্ফোডেনোপ্যাথি পেইনফুল হবে, সেটা কে? এরে আল্লাহ, এই আমি বলছি শ্যাঙ্ক্রয়েড তো পেইনফুল আমরা জানি। শোনেন, লিম্ফোগ্রানুলোমা ভেনেরামটা হচ্ছে পেইনফুল, আর হচ্ছে ডোনোভানোসিসটা হচ্ছে পেইনলেস। আলসার বোথ পেইনলেস, কিন্তু লিম্ফোগ্রানুলোমা ভেনেরামের হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস এল ভ্যারাইটি দিয়ে করে, এল এ লিম্ফোগ্রানুলোমা, আর এল এ হচ্ছে গিয়ে আছে আপনার লিম্ফোগ্রানুলোমা, এল এ হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমাটিসের এল ভ্যারাইটি, আর এল এ হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। এ হচ্ছে পেইনফুল, এর হচ্ছে লিম্ফ নোড গুলা পেইনফুল, এল দিয়ে লিম্ফ নোড, এদের লিম্ফ নোড গুলা পেইনফুল হয় সেকেন্ডারি স্টেজে, এইটুকুনই খালি জানবেন। ঠিক আছে, আর তেমন কিচ্ছু জানা লাগবে না। এই যে পুরা এই কয়টা দেখতেছেন, আর এই যে আগের স্লাইডের এই যে এই কয়টা দেখতেছেন, এই প্রত্যেকটা জোড়া থেকে একটা করে কোশ্চেন আসবে, 1 2 3, 1 এখান থেকে আসবে না, 2 থেকে আসতে পারে 3। এইচপিভি আমি আপনাদের পড়াবো না, দিশা পড়াইছে। তাহলে আপনাদের এই দুইখানা জিনিস থেকে আপনাদের 6টা কোশ্চেন আসবে, একদম চান্সই আছে। তাহলে উইদাউট এনি ডিলে আমরা চলে যাই সিফিলিসে। সিফিলিস আপনাদের শীটে 15 থেকে 17 নাম্বার পাতায় আছে, আর গাইনি দত্তর চ্যাপ্টার 12 এর 123 থেকে 124 নাম্বার পাতায় যা আছে এনাফ, শীটে যা আছে এনাফ। সেকেন্ডারি সিফিলিসটা নতুন শীটে না, এখানে আমি পড়ায় দিব, সারমর্ম করে দিব, স্ক্রিনশট নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। প্রথম কথা, কি দিয়ে ট্রান্সমিশন হয়? অ্যাব্রাডার স্কিন। কে ট্রান্সমিশন হয়? ট্রিপোনোমা পালাইডাম। এ কি? এ স্পাইরোচেটিস। একে কি করতে পারবেন? রামেস্টেনিং না করতে পারবেন না, কারণ কি টু থিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা এসবিএ। এদের কি আছে, এদের ক্লাসিফিকেশনে দেখবেন একটা প্রাইমারি সিফিলিস আছে, একটা সেকেন্ডারি সিফিলিস আছে। প্রাইমারি সিফিলিসের মধ্যে এরা সাধারণত 1 বছর থেকে 2 বছর পর্যন্ত প্রাইমারি সিফিলিস, মানে সেকেন্ডারি সিফিলিস এরা সাধারণত 2 বছর পর্যন্ত লাস্ট করে। এই স্টেজ গুলা মানে টোটাল মিলে প্রাইমারি সেকেন্ডারি ল্যাটেন্ট এই পর্যন্ত মিলে 1 থেকে 2 বছর পারসিস্ট করে। এই টাইমটা একটা ওমেন একটা হচ্ছে গিয়ে যে সোর্স অফ ইনফেকশনে কাজ করে। কোন স্টেজে? তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি স্টেজে ওমেনটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করবে। প্রাইমারি সিফিলিস, এই আপু আপনি হচ্ছেন দাগাদাগি করতেছেন, টুপিল আপু, টিউপিল আপু অনেক দাগ দিয়ে ফেলছেন, আন্ডু করেন তো। এই শুধু শুধু স্ক্রিনে দাগাদাগি করবেন না, তাহলে সময় নষ্ট হবে। ওকে, দেখেন
প্রথম কথা হচ্ছে প্রাইমারি সিফিলিস এত ইম্পর্টেন্ট কেন? প্রাইমারি সিফিলিস ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসে। প্রাইমারি সিফিলিসের আরেকটা নাম কি? প্রাইমারি সিফিলিসের আরেকটা নাম হচ্ছে শ্যাঙ্কার। তাহলে শ্যাঙ্কারের সাথে অবশ্যই শঙ্করের সাথে কিছু তো আসবে, তো শ্যাঙ্কারের সাথে কি আসে? শ্যাঙ্কারের সাথে শ্যাঙ্ক্রয়েড আসে। এটা কি সিফিলিস? না, এটা হিমোফিলাস ডুপ্রি। তো এই হিমোফিলাস ডুপ্রির সাথে সিফিলিসের পার্থক্য কই? এইখানেই আসবেন, প্রত্যেকটা লাইনে লাইনে পার্থক্য। প্রথম লাইন, এর হিস্ট্রি অফ এক্সপোজারটা কত দিনের? 9 থেকে 90 দিনের। এখানে একটা পার্থক্য, মানে এর ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে 9 থেকে 90 দিনের। হিমোফিলাস ডুক্রিটা কি? হিমোফিলাস শ্যাঙ্ক্রয়েড করে, একটা পেইনফুল আলসার করে। এর কিছুটা সাইন সিমটমস থাকে, যেহেতু শ্যাঙ্ক্রয়েডের সাথে এর কিছুটা মিলে, মানে নামগত দিকে মিলে, তাই আমরা এটাকে নিয়ে এটাকে পার্থক্য করি। কিন্তু আদতে প্রাইমারি সিফিলিসের সাথে বেশিরভাগ মিলতে থাকে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, যেটা একটা ভেজাইনাল ডিসচার্জ। কারণ প্রাইমারি সিফিলিসে কোনো ইনফ্লামেশন হয় না, একটা ইনফ্লামেশন ছাড়া একটা আলসারেটিভ ডিজিজ। সেরকম ব্যাকটেরিয়াল ভেজাইনোসিসে কোনো ইনফ্লামেশন হয় না, সেটা একটা ডিসচার্জের ডিজিজ। এনিওয়ে, যেটা বলতেছিলাম, তাহলে সিফিলিসটা আপনার কাছে আসলো একটা ইঙ্গুইনাল লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে আসলো, যার কোনো পেইন নাই। সে হচ্ছে একটা 90 দিনের একটা এক্সপোজারের হচ্ছে গিয়ে একটা হিস্ট্রি দিচ্ছে, এবং সেখানে আপনার মাল্টিপল বা হচ্ছে সিঙ্গেল একটা আলসার দিবে। কোথায় দিবে? এটা পথচুটিতে হইতে পারে, অ্যানাসে হইতে পারে, নিপলে হইতে পারে। কি টাইপের আলসার? এটা একটা প্যাপিউল ইরোডেড আলসার। আপনারা যখনই সিফিলিস করবেন, তখনই দেখবেন যে কোনো সিফিলিসে যে আলসারটা হয়, স্পেশালি প্রাইমারি এবং টারশিয়ারি সিফিলিসে, সেই আলসার গুলাতে ফ্লোরটা সাধারণত